আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি সাদিয়া জান্নাত কুষ্টিয়া থেকে বলছিলাম। ঘটনা শুরু করার আগেই একটু বলে নিতে চাই যে জিন জাতি বা সুপারন্যাচুরাল এন্টিটিস সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। এরা যে কতটা ভয়ঙ্কর বা মানব জাতির জন্য যে কতটা ক্ষতিকর হতে পারে এ বিষয়ে আমার আসলে কোনো ধারণাই ছিল না, যেটা আমি এই প্ল্যাটফর্মে আপনাদের স্টোরিগুলো শুনে জানতে পেরেছি। তো আমি মনে করি সবারই কম বেশি এই সুপারন্যাচুরাল এন্টিটি সম্পর্কে ধারণা রাখা উচিত। এটা আমাদের এভরিডে লাইফকে অনেক ইজি করবে, কারণ অনেক সময় আমরা না জেনে অনেক ভুল করে ফেলি এবং পরবর্তীতে সেটার জন্য আমাদের সাফার করতে হয়। তো এরকম একটা নলেজ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন চলে যাচ্ছে আমাদের ঘটনায়। এটি আমার হোম টাউন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। 2007-এ যখন সিরাজগঞ্জ সহ আরো বেশ অনেকগুলো জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা সে সময়ের ঘটনা। তো আমরা তখন আমাদের গ্রামের বাড়ি চলে যাই। যেহেতু বন্যার পানিতে একদম খাল বিল সবকিছু ভরে যায়, আর তখন যাতায়াত ব্যবস্থা মানেই ছিল নৌকা। আপনি যেখানেই যান না কেন আপনাকে নৌকাতে করেই যেতে হতো তখন। তো আশেপাশের বেশ কিছু জায়গাতে তখন নৌকা বাইচের একটা প্রচলন বা চল শুরু হয়। হ্যাঁ, যে একটা গ্রামের বেশ কিছু মানুষ মিলে একটা বাইচের নৌকা তারা বানাচ্ছে এবং প্রতিযোগিতা করছে আর কি নিজেদের মধ্যে। তো আমাদের গ্রামেরও অনেকেই তখন এই বিষয়টা দেখে অনেক উৎসাহিত হয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয়, গ্রামের সবাই মিলে, যে তারাও একটা বাইচের নৌকা বানাবে। তো বাইচের নৌকা বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনার সাম্পান, পানসি, গয়না, কোষা, এ বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো। তো আমাদের গ্রামের সবাই মিলে ডিসাইড করে যে আমাদের যে নৌকাটা বানাবে সেই নৌকাটা হবে কোষা। এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে কোষা বলে, আমি জানি না ঠিক শুদ্ধ বাংলায় এটাকে এই নৌকার নাম আসলে কি। আর যেহেতু তখন আমি অনেক ছোট ছিলাম, 8-10 বছর বয়স হবে আমার, তাই খুব বেশি আমি মনে করতে পারছি না বা স্পষ্ট ধারণা আমার নেই এই বিষয়টা সম্পর্কে। তো যাই হোক, কোষা নৌকাটা হয় আপনার অনেক লম্বা হয়, বেশ লম্বা, কিন্তু আপনার চওড়া খুব বেশি চওড়া হয় না, মানে একটু চিকন কিন্তু অনেক লম্বা হয় নৌকাটা। তো নৌকা বানানোর একটা ধাপ হচ্ছে যে আপনার নৌকাতে যে কোনো একটা স্পিরিচুয়াল একটা এন্টিটিকে আপনার পজিশন দিতে হয়, স্থান দিতে হয় নৌকাতে। এটা কেন দেয় আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু দিতে হয় এটুকুই আমি জানি। তো এই বিষয়টা হচ্ছে আপনার পুরোটাই তদারক করে আপনার নৌকার যে প্রধান কারিগর। আমাদের নৌকার যে প্রধান কারিগর ছিল ওনার এরকম আমি যতটুকু শুনেছি যে ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তো নৌকা বানানোর শেষে উনি যে কোনো একটা রিচুয়ালস এর মাধ্যমে হোক আর যেভাবেই হোক উনি ফাইন্ড আউট করতে পারে যে আমাদের নৌকাটায়, যে এটাকে আসলে গ্রামের ভাষায় আসন বলে, হ্যাঁ, যে আমাদের নৌকাটায় আসন পেয়েছে আপনার কালী। তো যেহেতু কালী আসন পেয়েছে, মানে আমাদের নৌকায় যারাই উঠবে বা যারা আপনার নৌকাতে উঠবে তাদেরকে সবার কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, এটা যেরকম প্রথমত হচ্ছে আপনার নৌকাতে উঠতে গেলে অবশ্যই গোসল করে তারপরে নৌকাতে উঠতে হবে। আর আরেকটা নিয়ম ছিল যে গরু মাংস খেয়ে কেউ আমাদের এই বাইচের নৌকাতে উঠতে পারবে না। তো যাই হোক, এরপর বিভিন্ন জায়গায় আমাদের নৌকা নিয়ে বাইচ করা শুরু হয় এবং লাকিলি কোন একটা কম্পিটিশনে আমাদের নৌকাটা দ্বিতীয় স্থান অধিকার করে। তো ওটা কোন একটা শুক্রবারের ঘটনা ছিল। তো নৌকায় যারা কম্পিট করেছে তারা সবাই অনেক খুশি ছিল এবং গ্রামে আসার পর তারা ডিসাইড করে যে পরের দিন মানে শনিবারে তারা সবাই মিলে নৌকা নিয়ে এমনি একটু ঘুরতে বের হবে। তো এরকমই কথা ছিল, শনিবার সকালে নৌকার যে প্রধান যে কারিগর ছিল উনি আমাদের গ্রামের কিছু বয়স্ক মানুষকে ডেকে বলে যে আমি
স্বপ্ন দেখেছি, বা উনি বলে আর কি, উনি এরকম একটা আভাস পেয়েছে যে আজকে দিনটা ভালো না, আজকে দিনে নৌকায় যারা উঠবে একটু সাবধানে, একটু নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে, কারণ নৌকায় যিনি আসন পেয়েছে উনি যে কোনো একটা কারণে সন্তুষ্ট না, তাকে এরকম একটা আভাস দেওয়া হয়েছে। আর স্পেশালি উনি নিজে থেকে এটা বলে সবাইকে যে যারা বাবার একমাত্র সন্তান, ছেলে সন্তান যারা আছে আজকের দিনে, তারা যেন নৌকা থেকে একটু দূরে থাকে। তো এই কথা শুনে যারা শুনেছে তারা অবশ্যই ওই লোকটাকে সম্মান করে। তো সে যেহেতু একটা কথা বলেছে, সবাই চেষ্টা করে কথাটা মানতে। তো গ্রামের মধ্যে মোটামুটি সবাইকে এই ঘটনাগুলো বলা হয় যে উনি এরকম এরকম স্বপ্ন দেখেছে বা উনি এরকম কিছু একটা আদেশ পেয়েছে বা ফিল করেছে, যাই হোক, হ্যাঁ, যে আজকের দিনটা ভালো না, একটু সাবধানে চলতে হবে। তো সবাই কথাটা মেনে নেয় বা ওইভাবে চলার চিন্তা করে। তো এর মধ্যে একটা ছেলে ছিল, ওর ছদ্মনাম ধরলাম আমরা হাসান, 15-16 বছরের একটা ছেলে। তো ওর ওর ফ্যামিলিতে ওর মা বাবার একমাত্র সন্তান। শুধুমাত্র একমাত্র সন্তান বলতে গেলে ভুল হবে, মানে ও খুবই স্পেশাল চাইল্ড তার মা বাবার জন্য। কেননা হাসান হওয়ার আগেও ওর বেশ কিছু কয়েকজন ভাই বোন হয়, কিন্তু হওয়ার পরই তারা মারা যায়। তো অনেক আপনার ফকির সন্ন্যাসী অনেক তাবিজ কবজের পরে আপনার হাসানকে তারা পায়। তো তাদের জন্য অনেক প্রেশিয়াস চাইল্ড ছিল হাসান। আর কিছু বছর আগে অবশ্য, এই ঘটনা ঘটার কিছু বছর আগে আবার হাসানের বাবাও মারা যায়। তো হাসানের পরিবারে ছিল হাসানের মা আর দাদি। তো তারা যখন এই কথাটা শোনে তখন তারা প্রথমে হাসানকে না করে যে দেখো, আজকে তোমার নৌকায় যাওয়ার দরকার নেই, আজকে তো কোনো কম্পিটিশনও নেই, তো আজকে নাই বা গেলে তুমি নৌকায়। আর মানে এখানে আরেকটা কোইন্সিডেন্ট যেটা ঘটে, যে আগের দিন যেহেতু শুক্রবার ছিল, হাসানদের বাসায় গরু মাংস রান্না করা হয়। তো হাসান তার আগের দিন রাতেও গরু মাংস খেয়েছিল, সেদিন সকালেও সে গরু মাংসই খেয়েছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে হাসানের মা আর হাসানের দাদি ওকে বারবার না করে যে আজকে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো হাসান তাদেরকে কিছু বলে না। নৌকাটা গ্রামের, একটা গ্রামে তো অনেকগুলো ঘাট থাকে, এক একটা পাড়ায় এক একটা ঘাট থাকে। তো নৌকাটা রাখা হয় একদম শেষের ঘাটে। তো শেষের ঘাট থেকে লোক তুলতে 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 সামনের দিকে নৌকাটা আগায়। তো হাসানদের যে ঘাট ছিল, হাসানের মা আর দাদি সে ঘাটে এসে দাঁড়িয়ে থাকে যেন তাদের ছেলে না উঠতে পারে। হাসান কি করে, তাদেরকে কোনো কিছু না বলে সে সোজা তাদের ঘাট থেকে আরো 2-1 ঘাট সামনে, মানে আরো সামনে 2-1 ঘাটে এসে হচ্ছে সে দাঁড়ায়। মানে আমাদের যে নৌকার ঘাট, যেখান থেকে আমাদের পাড়ার লোকরা উঠে, হাসান সেই ঘাট থেকে নৌকায় উঠে, যাতে না ওর মা আর দাদি ওকে না আটকাতে পারে। তো নৌকায় ওঠার সময় অনেকেই না করেছে হাসানকে যে হাসান আজকে উঠো না, আজকে তোমার ওঠার দরকার নেই, কিন্তু ও শুনে কথা। তো যাই হোক, নৌকা নিয়ে আপনার খাল পার হয়ে আমাদের যে শাখা নদী আছে, ইসামতি নদী, সে নদী দিয়ে নৌকা চলতে থাকে। তো এই শাখা নদীর একটা জায়গায় আপনার বেশ কিছুটা জায়গা মিলে এরকম থাকে যে গরমের দিনে ওই জায়গার পানি শুকায় না। হ্যাঁ, গরমের দিনে যখন আপনার শাখা নদী তো খুব বেশি ডিপ হয় না, এই জন্য গরমের দিনে আপনার নদী শুকিয়ে যায়। কিন্তু ওই একটা সার্টেন এরিয়া আছে যেখানকার পানি কখনোই শুকায় না। তো ওই জায়গাটার উপর দিয়ে আবার একটা ব্রিজ চলে গেছে। তো বাকি ঘটনাটা আমার আব্বুর মুখ থেকে শোনা, যে উনি বলছিল আমার আব্বু হচ্ছে তখন নৌকাই ছিল, সে নৌকার পেছনের দিকে যেখানে হাল ধরতো, আমার বাবা হচ্ছে নৌকার হাল ধরতো, তো উনি একদম পেছনে ছিল, একদম পেছন থেকে সামনে পর্যন্ত পুরাটা ভিউ উনি ক্লিয়ারলি দেখেছে। তো আমার বাবা বলেছিল যে নৌকা যখন যাচ্ছিল, ব্রিজটা ক্রস করছে, নৌকাটা একদম ব্রিজের মাঝ বরাবর, মানে ব্রিজের পিলারের মাঝ বরাবর নৌকা চলে এসেছে, মানে অর্ধেক নৌকা পার হয়ে গেছে ব্রিজের নিচ দিয়ে। হ্যাঁ, আর মানে খুব স্মুথলি নৌকা যাচ্ছে, এদিকে ওদিকে কোথাও কোনো পিলারের সাথে বা কোনো কিছুর সাথে লাগেনি, খুব স্মুথলি নৌকা বের হয়ে যাচ্ছে। যে নৌকাটা অর্ধেক ব্রিজ ক্রস করে, হঠাৎ করে তারা ফিল করলো যে পেছন দিক থেকে, নৌকার পেছন দিক থেকে মানে কেউ একজন নৌকাটাকে টান দিয়ে
খুব মানে শক্তি দিয়ে একদম টান দিয়ে আপনার ব্রিজের যে পিলার, সে পিলারের সাথে আছড়ে মারে বা ছুঁড়ে মারে, এরকম কিছু একটা তারা ফিল করেছে। এবং নৌকাটা যেহেতু অনেক চিকন এবং লম্বা ছিল, নৌকাটা একদম সাথে সাথে মাঝখান দিয়ে ভেঙে দুই ভাগ হয়ে যায় একদম। মানে এটা খুবই আশ্চর্যজনক একটা মানে বিষয় যে নৌকাটা একদম মাঝ বরাবর ভেঙে যায়। তো সবাই আনফরচুনেটলি পানিতে পড়ে যায়। সে সময় নদীতে বেশ স্রোত ছিল, যে জন্য বেশিরভাগ মানুষ সাঁতার জানার মানে সত্ত্বেও তাদের মানে পাড়ে উঠতে একটু বেগ পেতে হচ্ছিল। তো এরকম একটা সময় আমার একটা মামা দেখে যে পাশ থেকে, সেও পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক স্রোত থাকায় সেও স্ট্রাগল করছিল। তো সে হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে যে হাসান এদিক ওদিকে ডাকছে সবাইকে যে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু বাঁচাও। তো প্রথমে সে হাসানকে দেখে ভাবে যে ও হয়তো দুষ্টুমি করছিল, কারণ হাসানকে দেখা যাচ্ছিল যে হাসান তার বুক পর্যন্ত পানিতে আছে। হ্যাঁ, যেহেতু বুক পর্যন্ত পানিতে আছে, সে এক মোমেন্টের জন্য ভাবে যে হয়তো ও সেফ আছে, মজা করছে এরকম কিছু একটা। কিন্তু পরবর্তীতেই তার কেন জানি মনে হয় যে না, ও আসলে বিপদে পড়েছে। তখন আমার ওই মামা নিজে চিন্তা না করে পাশে একটা ঘাটে একটা নৌকা বাঁধা ছিল, ইঞ্জিন চালিত নৌকা। সে নৌকার যে মাছ ছিল তাকে ডাকে যে আপনি একটু ওই ছেলেটাকে বাঁচান। তো ওই নৌকাওয়ালাটাও হাসানের দিকে তাকায়, তাকানোর পরে সে নৌকার ইঞ্জিন যে স্টার্ট করে, যে উনি নৌকার ইঞ্জিনটা স্টার্ট করলো, আমার মামা দেখলো যে হঠাৎ করে হাসান নাই। হ্যাঁ, মনে হলো যে ওকে কেউ পানির নিচ থেকে জাস্ট টেনে নিয়েছে। তো নৌকাটাও আসলো, হাসানে এর মধ্যে ডুবে গেল। আমার মামাটা যাই হোক অনেক কষ্ট করে সেও পাড়ে উঠে গেছে। এদিকে নৌকা এসে বেশ অনেকটা জায়গা খুঁজছে, কিন্তু হাসানকে পাওয়া যাচ্ছে না। এটা প্রায় আপনার 12টা থেকে 1টা দুপুর এরকম একটা সময়ের ঘটনা, যখন এই ইনসিডেন্টটা ঘটে। তো মোটামুটি সবাই পাড়ে উঠে গিয়েছিল, একমাত্র হাসান বাদে। ওকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীতে নৌকা দিয়ে আপনার জাল ফেলা হচ্ছে, সবাই এমনিতেও যে যতটুকু পারে, যার যা যতটুকু সাধ্য আছে সবাই খুঁজতে থাকে। অনেকে ওই ইনসিডেন্টের আশেপাশে 2-3 কিলোমিটার পর্যন্ত চলে যায়, যে হয়তো স্রোত যেহেতু ছিল অনেক বেশি, যে স্রোতের টানে ভেসেও যেতে পারে। তো সবাই খুঁজতে থাকে, কিন্তু হাসানকে কোনোভাবে পাওয়া যায় না। আপনার দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়। এদিকে ফায়ার সার্ভিস নিয়ে আসা হয়, ডুবুরিতে নামানো হয়। তো এখানে একটা আজীব ব্যাপার যে ডুবুরিতে যখন ওখানে নামানো হয়, তারা কিছুক্ষণ নিচে থেকেই উঠে আসে, এবং তারা আর দ্বিতীয়বারের জন্য সেই জায়গাতে মানে পানিতে নামতে চাচ্ছিল না। তারা মানে কাউকে কিছু বলছিল না, কিন্তু তারা বলেছিল যে আমরা নামবো না। তারা খারাপ কিছু একটা দেখেছে বা এরকম কিছু একটা তারা বলেছিল। তারা খুব বেশি স্পষ্ট ভাবেও কিছু বলেনি, কিন্তু তারা এরকম ইঙ্গিত দিয়েছিল যে তারা বাজে কিছু একটা দেখেছে, তারা আর নামবে না। তো গ্রামে এই বিষয়টা মানে সবাই খবরটা শুনে, হ্যাঁ হাসানের মা দাদিও শুনে। এখন তাদের উপর দিয়ে ওই সময় যে কি গেছে এটা ওনারাই জানে। তো ওনারা যখন সন্ধ্যা হয়ে গেল, তাও হাসানের খবর পাওয়া যাচ্ছে না। ওনারা একটু ডেসপারেট হয়েই একটা হুজুরের কাছে যায়, কি হয়েছে না হয়েছে। যেহেতু গ্রামের মানুষ, তারা একটু সুপার ন্যাচারাল জিনিসগুলো বিশ্বাস করে। আর যেহেতু তাদের মাথায় তখন একটা জিনিস মানে এসেছিল যে ও তো আজকে গরুর মাংস খেয়ে নৌকায় উঠেছে। তো এই জন্যই তারা একটা হুজুরের কাছে যায়। হুজুরটা তাদের বলে যে আপনাদের কাল দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আর উনি ওনাদেরকে কিছু বলে না, কিন্তু মানে এটা ততক্ষণে সবাই বুঝে গেছে যে হাসান আর নেই সম্ভবত। তো যাই হোক, সে রাত কেটে যায়। পরদিন ঠিক ওই 12টা থেকে 1টার মধ্যে এরকম একটা সময়ে ওই যে জায়গাটাতে ইনসিডেন্টটা ঘটে, নদীর যে ব্রিজের কাছে, তো তার আশেপাশের কোন একটা বাড়ির একজন বউ সেই নদীর পাড়ে যে উনি কাপড় ধুচ্ছিল। তো সাডেনলি উনি দেখে যে নদীর মাঝখান থেকে আপনার বুদবুদ উঠছে। হ্যাঁ, আর কালো চুলের মতো বা এরকম কিছু একটা তার দিকে ভেসে আসছে খুব স্পিডে। সে খুব ভয় পায়, ভয় পেয়ে একদম সাডেনলি উঠে পড়ে, পানি থেকে একদম পাড়ে উঠে পড়ে। তো উনি নাকি দেখেছিল যে এরকম বুদবুদ উঠছে, আর কিছু একটা ঠেলে দিয়েছে কেউ একজন, মানে চুলের মতো কিছু একটা উনি দেখেছে।
যে একটা কিছু কিছু একটা ঠেলে দিয়েছে পাড়ের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো উনি সবাইকে আশেপাশে যারা ছিল সবাইকে ডাকাডাকি করে। সবাই এসে দেখে যে ওটা ছিল হাসানের লাশ। ঠিক যে সময়ে আগের দিন যে সময় হাসান ডুবে যায়, পরদিন ঠিক সেই সময় তার লাশটা পাওয়া যায়। তো আমাদের গ্রাম থেকে যে সবাই লাশটা নিয়ে আসে। তো এখানে লাশের মধ্যে কিছু ব্যাপার ছিল যে 24 ঘন্টা পানির নিচে থাকার পরও হাসানের পেটে এক ফোঁটা পানি ছিল না। হ্যাঁ, এক ফোঁটাও পানি ছিল না। ওর নাকে, মুখে, কানে সব জায়গায় একদম কাদা ছিল। হ্যাঁ, একদম ভর্তি ভর্তি কাদা। আর ওর একটা চোখ ছিল না, একটা চোখ মনে হচ্ছিল কেউ খুবলে তুলে নিয়েছে এরকম। আপনার তাছাড়া ওর হাতে, পায়ে, পিঠে এই জায়গাগুলোতে নখের আঁচড় ছিল। মনে হচ্ছিল যে কেউ নখ দিয়ে অনেক আঁচড়িয়েছে এরকম ছিল। তো যাই হোক, গ্রামের মানুষ আসলে এরকম অনেক কিছুতেই অভ্যস্ত। তো এরপর হচ্ছে ওকে দাফন কাফন করানো হয়। তো এটাই ছিল ঘটনা। হয়তোবা খুব বেশি ভয়ঙ্কর আর হিম করা কোনো ভয়ঙ্কর গল্প না। এখানে কোনো আপনার ভয়ঙ্কর কোনো অবয়বের উপস্থিতি নেই, কিন্তু এটা আসলে একটা খুবই মর্মান্তিক একটা বেদনাদায়ক একটা স্টোরি, যেটা আমরা সচক্ষে দেখেছি গ্রামের সবাই। হ্যাঁ, আর হাসানের মা আর দাদির সেই দুঃখটা আমরা সবাই খুব ফিল করেছি, যে একটা ছেলে নিজের একটু একটু জিদের বসেই বলবো আমরা, হ্যাঁ, সবার না করা সত্ত্বেও সে কিছু মিস্টেক করে, আর যার জন্য আসলে মানে গ্রামের সবার এটাই হচ্ছে, সবাই মানে বিশ্বাস করে যে ও যদি সেদিন নৌকায় না উঠতো গরুর মাংস খেয়ে, তাহলে হয়তো ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটতো না। তো ভাইয়া, এটাই ছিল ঘটনা। যদি প্রচারযোগ্য মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2012 সাল থেকে ভূত ফিল্ম শুনে আসছি, এখন পর্যন্ত কোনোদিন কোনো ঘটনা শেয়ার করিনি। তো এটা আমার ফার্স্ট ঘটনা, আমার নিজের সাথে ঘটে যাওয়া। জানি না ঘটনাটা কতটুকু ভয়ের, বাট আমার কাছে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই শেয়ার করছি। ঘটনাটি ঘটেছে 2025 সালের সেপ্টেম্বর মাসে। তো আমি আদমজি ইপিজেড নারায়ণগঞ্জে কর্মরত ছিলাম। তো ওখান থেকে শিফট করে আমি গাজীপুর ভবানীপুর চলে আসি। এখানে কোনো একটা ফ্যাক্টরিতে আমি জয়েন করি। তো জয়েন করার পরে আমি এখানে বাসা খুঁজে পাচ্ছিলাম না, আমাকে উত্তরা থেকে এসে যে অফিস করতে হইতো। বাট এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। সারাদিন অফিস করে তারপরে আবার 2-3 ঘন্টা জ্যাম ঠেলে উত্তরা গিয়ে তারপর আবার সকাল ভোর 6টায় আসতে হইতো। এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। সেই জন্য আমি আশেপাশে একটা বাসা খুঁজছিলাম, বাট পাইনি। যখন একটা বাসা পেয়েছি, সেটা হচ্ছে একতলা একটা বিল্ডিং, তার উপরে টিন শেড দেওয়া একটি রুম, শুধু একটি মাত্রই রুম। তো আমি চিন্তা করলাম যে 1 মাস কষ্ট করে থাকি, এর ভিতরে হয়তো একটা বাসা ম্যানেজ হয়ে যাবে। তো আমার জন্য উত্তরা থেকে কষ্ট করে আসতে যেতে হবে না। তো আমি একাই যেহেতু, আমি উঠে পড়েছি। আর আমার একটা সমস্যা ছিল, আমি কাউকে বেড শেয়ার করতে পারতাম না, বা আমি চাইতাম না কেউ আমার সাথে থাকুক, আমি একা থাকতে পছন্দ করতাম। তো রুমটার মধ্যে যখন আমি যাই, উঠি, রুমটা ছিল পরিত্যক্ত। অনেক লাকড়ি টাকড়ি ছিল রুমের ভিতরে, অনেক ময়লা টয়লা ছিল, বিভিন্ন প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল সেগুলো রুমের মধ্যে রাখা ছিল। তো আমি রুমটায় উঠে পড়ি, পরিষ্কার করে ক্লিন টিন করে উঠে পড়ি। প্রথম 2 দিন আমি রুমে ছিলাম, কোনো সমস্যা হয়নি। তো একদিন রাতে আমি ঘুমিয়েছি রাত 3টার দিকে। তখন 3টার দিকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমি ফিল করলাম যে আমি নড়তে পারতেছি না। তখন চোখ খুলিনি, আমি নড়তে পারতেছি না। তো চোখ খুলছি, চোখ খুলে দেখি যে আসলে আমি নড়তে পারতেছি না। আমার শরীরে কোনো বল নেই, কোনো শক্তি নেই, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। তো আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তেছি, সূরা কেরাত যা জানি সবকিছু পড়তেছি।
কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, আমি নড়তে পারতেছি না। চোখ খোলার পরে দেখলাম যে রুমের মধ্যে একটা গুমোট একটা অন্ধকার, আর দরজার কোণে অনেক জমাট বাঁধা একটা অন্ধকার, তীব্র একটা অন্ধকার, যেটা খুব জমাট বাঁধা অন্ধকার। আমি দেখতে পাচ্ছিলাম রুমটা বাইরের থেকে বেশি অন্ধকার। বাইরের আলোগুলো দেখা যাচ্ছে কিন্তু রুমের ভিতরে কোনো আলো আসছে না। যেহেতু টিন শেড ছিল তো সাইড দিয়ে ফাঁকা ছিল আলো আসার জন্য। তো আমি এরকম অনেক সময়, দীর্ঘ সময় পার করার পরে আমি কোনো রকম কষ্ট করে ফোনটা নেই। ফোনটা নেওয়ার পরে আমি সূরা বাকারা, ইউটিউব থেকে সূরা বাকারা চালিয়ে দিই। তো একটু সাউন্ড দিয়ে চালিয়ে দিই। তারপরে আস্তে আস্তে 10-15 মিনিটের ভিতরে রুমটা কেমন জানি, যে একটা ঘুমট একটা ভাব ছিল, একটা ভারী একটা ভাব ছিল, সেটা একদম সাধারণ হয়ে যায়। তো তারপরে আমার এই যে একটা অন্ধকারের একটা ঘুমট অন্ধকারটা ছিল সেটা আমি দেখতে পাইনি। ওদিনের মতো আমি স্বাভাবিক হই, তো আবার ঘুমিয়ে যাই, কিন্তু আমি সূরা বাকারাটা বন্ধ করি নাই, এটা চালিয়ে ঘুমিয়ে গিয়েছি। তো ওই দিনের মতো আর কিছু হয় নাই। পরদিন আমার এটা আস্তে মনে হলো যে এটা আমার কাছে ভয় লাগতে শুরু করলো। আমি একটা ফ্রেন্ডকে শেয়ার করলাম, তো ওই বললো যে এটা সমস্যা নাই, যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল হয়তো এরকম হতেই পারে। তো আমি কিছু মনে করি নাই। তারপর দিন আমি আবার এজেলি সবকিছু করে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে ওই দিন আবার স্বপ্নে দেখি যে 3-4 জন অবয়ব আমার স্বপ্নে আসছে, এসে আমাকে বলছে যে তুই এখানে থাকতে পারবি না, এটা আমাদের থাকার জায়গা। তো আমি বলছি যে এখানে আমি থাকতে পারবো না, এটা আপনাদের থাকার জায়গা, তো আমি কই যাব? তুই যেখানে ইচ্ছা সেখানে যা, এটা আমাদের থাকার জায়গা, তুই এখানে থাকতে পারবি না। তো আমি এটা বলছি। তারপরে ওরা আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে যে আমি কেন থাকবো, আমি এখানে থাকতে পারবো না, এটা ওদের থাকার জায়গা। তো আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে রুমের ভিতরে একটা অস্বস্তি ভাব যেটা আছে, এটা কোমর ফিল করা, ভারী লাগা, সেটা আমি ফিল করলাম। তো আমি আবারও সূরা বাকারা চালিয়ে দিই। তো আবার ওই দিনও ঘুমিয়ে যাই। ওই দিনও আমি এটা সিরিয়াসলি নেই। তারপর দিন একই অবস্থা। ওই দিন দেখি যে আমাকে ওরা রুম থেকে বের করে দিছে, স্বপ্নে যে আমাকে রুম থেকে বের করে দিয়েছে, রুমের যা জিনিসপত্র ছিল সবকিছু এলোমেলো করে ভেঙে ফেলতেছে। আর আমি মানে অসহায়ের মতো নিচে দৌড়ে চলে আসছে। তো আমি বাড়িওয়ালাকে এসে বলতেছি যে আমি উপরে থাকতে পারবো না, আপনারা যান, গিয়ে দেখেন কি হচ্ছে, আমার পক্ষে সম্ভব না থাকার। এটা আমি স্বপ্নে দেখতেছি। তো বাড়িওয়ালা কিছুক্ষণ পরে আমাকে বলতেছে যে সবকিছু শান্ত হয়ে গেছে, এখন আপনি উপরে যান, থাকেন। তো আমি কোনোভাবেই রাজি না, স্বপ্নের ভিতরেই যে আমি রাজি না, আমি থাকবোই না ওই বাসায়। তারপরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি যে আগে যে অবস্থা ছিল সেম অবস্থা। তখন আমি আবার সূরা বাকারা চালিয়ে দিই। তো ওই দিনের মতো কেটে যায় স্বপ্নটা। তো আমি পর থেকে আর চিন্তা করলাম যে না, আসলে এটা স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু, যেহেতু আমাকে প্রতিদিনই দেখাচ্ছে। তো আমি বাসাটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে ওই বাড়িরই নিচতলায় একটা রুম ফাঁকা পেয়ে যাই, তো আমি ওটাতে উঠে পড়ি। তারপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটে নাই বা কোনো কিছু হয় নাই। এই ছিল ঘটনা। আমি জানি না বিষয়টা কতটুকু ভয়ের, বাট এটা আমার সাথে হয়েছে, তাই আমি শেয়ার করলাম। ভালো লাগে এই ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Hooked.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। এখনো পর্যন্ত এমন কি কেউ আছেন যিনি শুনছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি? আমার মনে হয় সংখ্যাটা খুব বেশি হবে না, কারণ এই যে সাবস্ক্রাইব করার পর যে সুবিধাগুলো পাওয়া যায়, যে ইনফরমেশনগুলো ইনস্ট্যান্টলি পাওয়া যায়, সেটার একটা মজা আছে। তো আমি বলবো যে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি এরকম কেউ থেকে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলেই ছিলেন, আমরাও ভালোর দলে সবসময় আছি। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা বিরল ঘটনা।
তো রাসেল ভাই বলে রাখি, আমাদের যে গ্রামটা সেটা অন্তত একটা বর্ডার এলাকার গ্রাম, মানে আমাদের বাসা থেকে বর্ডার যাইতে মাত্র আধা কিলোমিটার লাগে, সেখানেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো রাসেল ভাই আমি খুব ছোট্ট থেকেই নামাজ পড়তাম, সম্ভবত 2009 সাল থেকে, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো আমি নিয়মিতভাবে আমার দাদার সাথে আমি মসজিদে যাওয়া আসা করতাম। তো রাসেল ভাই বলে রাখি যে আমাদের যে গ্রামটা 2009 সাল থেকে আমাদের গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। তো আমরা বিভিন্নভাবে হারিকেন, কেউ টর্চ লাইট এবং আমাদের যেটা গ্রাম্য ভাষায় বলে যে হেসাক, আমরা সবাই ব্যবহার করতাম। তো রাসেল ভাই আমি প্রত্যেক দিনই দাদুর সাথে নিয়মিতভাবেই মসজিদ যাওয়া আসা করতাম, দাদু আমাকে নিয়ে যাইতো, আমিও আসতাম। তো রাসেল ভাই শীতকাল, সম্ভবত ওটা 2011 কি 12 সাল হবে। তো একদিন আমি হঠাৎ করে ঘুমিয়েছিলাম। তো রাসেল ভাই রাত 2:30 কি 3টে হবে সম্ভবত, আমার কাছে কোনো ফোন ছিল না, না ছিল কোনো ঘড়ি, আমি ছোট্ট মানুষ শুয়েছিলাম। তো রাসেল ভাই আমাদের যে বাড়ির পাশে মসজিদটা আছে, আমাদের বাড়ি থেকে সম্ভবত হেঁটে গেলে 1 মিনিট লাগে। তো রাসেল ভাই স্পষ্ট ভাবে আমি শুনতে পারতেছি যে দাদুর কণ্ঠে ভেসে আসতেছে আজান। তো আমি প্রথমে মানে আধো আধো ভাবে আমার কানে আসতেছে যে আজান হচ্ছে, খুব সুন্দরভাবে দাদু আজান দিচ্ছে। আমার মনেই নেই যে এটা তো মুয়াজ্জিন কাকা আজান দেয় আমাদের মসজিদে। তো আমার ওই সময় আমি ঘুম থেকে চট করে উঠে যাই রাসেল ভাই। ওঠার পর মানে আমি আব্বুকেও বলি নাই, আম্মুকেও বলি নাই, দরজাটা আস্তে করে খুলে আমি আস্তে 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 মসজিদের দিকে রওনা হইলাম রাসেল ভাই। তখনও দেখি দাদুর কণ্ঠে আজান আসতেছে, তখনও মসজিদ পর্যন্ত কিন্তু আমি যাইনি, আজান হচ্ছে। তো আজান, আমি যখন মসজিদের পর্যন্ত চলে গেলাম তখন দেখি আর আজান হয় না। তো রাসেল ভাই আমাদের মসজিদের পাশেই কিন্তু আমাদের একটা টয়লেট ছিল। তো টয়লেটটা রাসেল ভাই বাথরুম আর টয়লেট একসাথেই, তো বাথরুম আর টয়লেট একসাথেই। তো ওই সময় রাসেল ভাই দেখি মসজিদে মানে তালা দেওয়া। তো আমি কিন্তু রাসেল ভাই প্রথমে টের পাইনি আসলে মসজিদে তালা দেওয়া। আমি মনে করছি যে রাত তো অনেক হয়ে গেছে, আজানও তো হয়ে গেছে, দাদু মনে হয় আজান দিয়ে সম্ভবত টয়লেটে গেছে। তো রাসেল ভাই ওই জায়গায় মসজিদের সামনে বসার মতো একটা জায়গা আছে। তো আমি কিছুক্ষণ নীরবে এই জায়গায় বসেছিলাম। তো 5 মিনিট 10 মিনিট গেল রাসেল ভাই, তো দেখি দাদু আর টয়লেট থেকে বাইর হয় না। তো রাসেল ভাই আমার কাছে হালকা একটা টর্চ লাইট, তখন আমাদের 10 টাকা দামে 10 টাকা দিলে রাসেল ভাই একটা লাইট পাওয়া যেত, সাথে হচ্ছে গ্যাস লাইট পাওয়া যেত। তা ওইটা আমি 10 টাকা দিয়ে রাসেল ভাই কিনে নিছিলাম তো মসজিদে যাওয়া আসার সময়। তো রাসেল ভাই আমি প্রথমে যখন 10 মিনিট গেল দাদু আসে না, তো আমি 2-3টা ডাক দিলাম যে দাদু দাদু আপনি কি টয়লেটের ভিতরে আছেন? দেখি রাসেল ভাই কোনো সারি শব্দ নাই। তারপরে আস্তে 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 আমি মানে মসজিদের বারান্দা থেকে আস্তে আস্তে রাসেল ভাই আমি দাদুর যে আমাদের যে টয়লেটটা, দাদু যেখানে যাওয়ার কথা ছিল, তা আমি সেখানে গেলাম। যে রাসেল ভাই আমি আবারও 3-4 বার ডাক দিলাম দাদু দাদু বলে, কোনো শব্দ নেই। তো রাসেল ভাই যেই টয়লেটটার সাথেই যে বাসঝাড়টা আছে রাসেল ভাই, প্রচন্ড ভাবে একটা কেমন জানি একটা ঝড়ের তৈরি হয়ে গেল। আশেপাশে গাছগুলো যে রাসেল ভাই আছে, আমি লক্ষ্য করলাম সেখানে কিন্তু কোনো মানে বাতাস হচ্ছে না, শুধু ওই জায়গাটাতেই বাতাস হচ্ছে। তো রাসেল ভাই আমি কিন্তু ভয় পাইছি, এমন ভয় পেলাম আমি কখনোই এটা কোনোদিন কল্পনা করতে পারিনি যে দাদু যেখানে আজান দিল আমি স্পষ্ট ভাবে উঠলাম, সুন্দরভাবে নামাজ পড়লাম, সেখানে দাদু নেই, মসজিদে তালা। তো রাসেল ভাই আমাদের মসজিদ থেকে আমাদের বাসা আসতে যতটুকু সময় লাগে তার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের যে মুয়াজ্জিন চাচা আছে তার বাসা যাইতে লাগে। তো রাসেল ভাই আমি আর কোনো কিছু না ভেবে সরাসরি এক দৌড়ে মুয়াজ্জিন কাকার বাড়ি চলে যাই। তো যে ডাকতেছি মুয়াজ্জিন কাকাকে, তো আমাদের মুয়াজ্জিন কাকার নাম হচ্ছে মাহাবুল। তো আমি নাম ধরে ডাকতেছি মাহাবুল চাচা মাহাবুল চাচা।
আপনি খোলেন দরজা। তো ওনারা অনেকক্ষণ ডাকাডাকির পর খোলার পর আমাকে দেখে তো আমি তো ভীতস্ত হয়ে গেছি। তো ওরা দেখার পর আমাকে বললো, বাবা কি হয়েছে? যে আমি বললাম যে চাচা, দাদু তো কিছুক্ষণ আগে আজান দিল, আপনারা শোনেননি? তো বলছে, তোমার কি মাথা খারাপ বাবা? এখন রাত বাজে 2:30 3টা, তুমি তোমার দাদুর কণ্ঠে আজান পাও? আজান তো দেই আমি, তোমার দাদু কেন আজান দিবে? তো রাসেল ভাই, আমি আর কিছু না বলে ওইখানে মাটিতে বসে পড়লাম মহাজ্জেন কাকার বাসায়। তো ওরা কিছুক্ষণ পর আমাকে মাথায় পানি দিল, তারা পানি খাইতে দিল। খাওয়ার পর মহাজ্জেন চাচা আর ওনার ওয়াইফ আমাকে বাসায় রেখে আসলো। বাসায় রেখে এসে আব্বুকে ডেকে দিল, তারা আম্মুকে ডেকে দিল, দাদুকে ডেকে দিল। দেওয়ার পর রাসেল ভাই, আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু তুমি না কিছুক্ষণ আগে আজান দিলাম মসজিদে? বলছে, না আমি তো কখনো আজান দিইনি, আমি তো শুয়ে আছি, কখন আজান দিছি? তো রাসেল ভাই, আমি আবারও ভীত হয়ে গেলাম যে একটা মানুষ স্পষ্ট ভাবে মসজিদে আজান দিল, অথচ আমি গেলাম, সে নাকি এখন আজান দেয়নি। একটা ভীতস্ত। তো রাসেল ভাই, ওই দিন আর আমি কিন্তু একাই শুইতে পারিনি, আমার সাথে আমার আম্মু ছিল, রাতে আব্বু ছিল। তারপরের দিন সকালবেলা আমার প্রচন্ড রকমের একটা জ্বর আসলো রাসেল ভাই। তো জ্বর আসাতে তো আমার পাশে যে আমার এক চাচা ছিল, সে এই আমার কথা শুনে সে এক বড় হুজুরের কাছে গেছিল, আমাদের এখানে নাম করা এক হুজুর। তো বড় হুজুরকে এই আমার ঘটনাটা খুলে বলছিল রাসেল ভাই। বলার পর সে বলছিল যে ও এমন এক সময় গেছে যেখানে জিনগুলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অথবা ভালো জিনগুলা নামাজের জন্য আহ্বান করে। আর ও সে ঠিক ওই সময়ই টের পাইছে যেটা ওর দাদুর কণ্ঠ নিয়ে আজান দিছিল। তো ও সেই সময় ভুলক্রমে চলে গেছিল মসজিদে। তো ওর ভাগ্য ভালো যে ওইখানে খারাপ জিনগুলা ওই সময় ছিল না, ভালো জিনগুলো ছিল বিদায় তারা ওর কোন নামাজ পড়ে বিদায় ওর কোনো ক্ষতি করেনি। তো যাই হোক, আমি এখান থেকে ওর জন্য কিছু একটা তাবিজ দিচ্ছি, সেই তাবিজটা আপনারা ওর কাছে রাখবেন, রাখার পর কিছুদিন রাখেন। আর ওর জন্য আরো কিছু আমাকে কিছু মানে ওটা কি জানি বলে চিনির সাথে একটু পরে টরে আমাকে দিল রাসেল ভাই। তো সেইটা খাওয়ার পর মানে তারপর থেকে আমার কিছুটা ভয় রাসেল ভাই কেটেছে। তো রাসেল ভাই, আমার জীবনে এই ঘটে যাওয়া এইটাই একটা মানে ঘটনা যে আমার দাদুর কণ্ঠে আমি স্পষ্ট ভাবে আজান শোনার পরও মানে আমি চলে গেছিলাম হুট করে। এটাই হচ্ছে রাসেল ভাই আমার জীবনে একটা মানে সেরা রাত, যা আমি কখনো এখন পর্যন্ত ভুলতে পারি না। তো রাসেল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এলাম আপনাদের জন্য তৃতীয় ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো দলে থাকেন, এটা আমি জানি। আমার নাম আবু সালে অনিক, আমার বাসা পঞ্চগড় জেলার টুনিরহাট কাজলদিঘিতে দলুয়াপাড়া গ্রামে। আমি আপনার চ্যানেলে নতুন এই সাল থেকেই, কিন্তু যখন থেকে আপনার গল্প শোনা শুরু করছি তখন থেকে আমি রেগুলার, অনেক ভালো লাগে সত্যি সত্যি। আপনার গল্পগুলো আমার কাছে শুধু একটা ভৌতিক গল্প না, কিভাবে কথা গুছায় বলতে হয় এটাও শেখা, প্লাস হচ্ছে যে গল্পগুলো যখন বলেন আপনি আপনার কণ্ঠ দিয়ে, আমি শুনতে শুনতে গল্পের ভিতর ঢুকে যাই। আসলে খুবই রিয়েলিস্টিক লাগে, সুন্দর লাগে। এই জন্য সবকিছুর জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি, আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। গল্পটা যদি সিলেক্ট হয় তাহলে আমাকে একটু জানাইন, আমি বিষয়টা অবগত থাকবো। তো আমি তাহলে গল্পটা শুরু করে দিই। এটা যখন আমি ক্লাস 6-এ পড়ি তখনকার ঘটনা। তখন 2016 সাল বা 17 সাল এরকম হবে আর কি, আনুমানিক। আমাদের বাসায় আমি আর আমার দাদি থাকতাম, আর কেউ থাকতো না। আব্বা আম্মা দুজনের মতো দুই জায়গাতে থাকতো আর কি। তো একবার হইলো কি, দাদি আমার বড় ফুপুর ছোট ছেলেকে নিয়ে মেজো ফুপুদের বাসায় বেড়াতে গেল ঢাকাতে।
আর আমাকে রেখে গেল বড় ফুপুর কাছে। তো বড় ফুপুদের বাসায় যে কদিন দাদি ফিরে না আসে সেখানে থাকবো আমি আর কি। ফুপুর বাসায় আমার একটা ফুফাতো বোন ছিল আমার সমবয়সী, ওর সাথে খেলাধুলা করে ভালোই সময় কাটতেছিল। কিন্তু প্রত্যেকদিন দুপুর সময় মনটা আমার চলে আসতো আমাদের নদীতে, গ্রামের নদীটাতে। তখন বর্ষাকাল ছিল, আমরাও ছোট ছোট ছিলাম। খেলাধুলা আর সব থেকে বড় মানে উপভোগ করার যে ব্যাপারটা ছিল নদীতে গোসল করা। তো পুকুর বাসা আসার পর থেকে এটা করতে পারতেছিলাম না। তো একদিন হচ্ছে যে ফুপুর কাছে অনুমতি নিয়ে আব্বার সাথে বাসায় চলে আসলাম 2 দিন থাকার জন্য। সকালে বাসায় আসলাম, আসার পর আমার সব থেকে কাছের 2জন সহপাঠী ছিল, একজনের নাম সোহাগ আর একজন একরামুল। আমি ওদের বাসায় গেলাম, গিয়ে বললাম যে আসছি, এখন নদীতে গোসল করতে হবে। ওরা খুশি হইলো, কিন্তু ওরা জানাইলো যে দুপুর হইলে তখনই ওরা নামবে। তো যাই হোক, আমি আগে থেকে অবগত করলাম, চলে আসলাম। এইভাবে দুপুর হইতে হইতে আমি 2-3 বার চলে গেছি ওদের বাসায়। মানে তখন অনেকটা ছোট ছিলাম না, তর হচ্ছে না আর কি, এরকম একটা অবস্থা। তো ফাইনালি যখন দুপুর হইলো তখন আমি বাড়ি থেকে বের হইলাম, দেখি যে অনেক রোদ আর কি, একেবারে অনেক রোদ। এতই রোদ যে মাঠে ঘাটে যেগুলা গরু ছাগল ছিল ওগুলাও নিয়ে চলে গেছে মানুষ। তো ওদের বাসায় না গিয়ে আমি সরাসরি নদীতে গেলাম, যে দুপুর হয়েছে অবশ্যই ওরা নামছে সরাসরি, এটা ভেবে। তো নদীতে যখন গেলাম, গিয়ে দেখলাম যে এক্স্যাক্টলি ওরা 2জনই, আর কেউ নাই, ওরা 2জনই নামছে। দেখে মনটা ভরে গেল খুশিতে। লুঙ্গি কাচার দিয়ে নামতেছিলাম বার থেকে, এটা বলতে বলতে যে নামলি তোরা আর কি, আমাকে একবার বলতে পারতি একসাথে নামতাম। নামলাম, নামার পর 2-1টা ডুব টুপ দিলাম। দেওয়ার পর নোটিস করলাম যে ওরা আমার সাথে এখনো কথা বলে নাই। ওরা 2জন অনেক কথা বলে, প্রচুর কথা বলে, বিশেষ করে যখন আমরা একসঙ্গে হই অনেক বাহুল্য কথা বলে। তো আমি ওদের দিকে তাকাইলাম, তাকানোর পর তখনও আমি কিছু বুঝতে পারিনি ক্লিয়ারলি, কিন্তু হঠাৎ করে আমি নোটিস করলাম যে পার থেকে নামার সময় আমি ওদেরকে যে পজিশনে দেখছিলাম ওরা এখনো ঠিক ওই পজিশনের মধ্যে আছে। তো এটা কিভাবে হতে পারে, এবং মানে খুবই স্থির মূর্তি টাইপের একদম। তারপর দেখলাম যে ওরা যে মানে পানির মধ্যে আছে, পানিতে যে কোনো একটা জিনিস থাকলে যে ওটা চারপাশে একটা ঢেউ তৈরি হয়, এরকম কোনো ঢেউ নেই ওদের এখানে। তে এটা মনে হইলে এখনো, আমার ওই দিনটার কথা মনে হলে এখনো অনেক শরীর শিউরে ওঠে। আসলে আমি তাৎক্ষণিক বুঝতে পারছি বিষয়টা যে সামথিং ইজ অ্যাবনর্মাল। এগুলা আসলে সোহাগও না, একরামুলও না, এটা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি। ওদের শরীরের মধ্যে কোনো পানি ছিল না, মাথা একদম শুকনো ছিল, একজন আরেকজনের কাছাকাছি, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতেছে না, জাস্ট মূর্তি হয়ে আছে। তো আগেই বলে রাখি, আমাদের বাসাতে আমার একটা বড় বোন আছে আর কি, ওর মানসিক সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম। তো ওকে সুস্থ করার জন্য আমি ছোটবেলা থেকে দেখছি আব্বা আম্মা অনেক কবিরাজ নিয়ে আসতো বাসায়। তার মধ্যে বেশিরভাগ কবিরাজরা বলতো ওর উপর নাকি জিন আছে, এটা আছে সেটা আছে, অনেক কিছু বলতো। কবিরাজরা অনেক কিছু বলতো, অনেক কথাবার্তা হইতো। তো এগুলো দেখে দেখে শুনে শুনে আমি একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে যদি কোনো ভৌতিক সিচুয়েশন সামনে দাঁড় হয়ে যায় তাহলে ভয় পাইতে হয় না। এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটা আমি বিশ্বাস করতাম বা মনে রাখতাম আর কি। তো যখন ফাইনালি আমি বুঝতে পারলাম যে এটা একটা ঝামেলার মধ্যে পড়ছি আর কি আমি, তো আল্লাহর কাছে শুকরিয়া যে ওই সময় অবশিষ্ট কিছু সাহস ছিল আমার। তো আমি ভয় না পেয়ে ওদেরকে শোনায় এটা বলতে থাকলাম যে আচ্ছা ঠিক আছে, আমি উপর থেকে একটা লাফ দিয়ে তোদের কাছে আসি, মানে পার থেকে যে লাফ দিই আমরা গোসল করার সময়, এরকম। এইটা বলে বুকে সাহস নিয়ে আমি আস্তে আস্তে পাড়ের দিকে উঠে গেলাম, উঠে পার বন্ধ
উঠে আর পিছনে তাকালাম না, একটা দৌড় দিয়ে বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে না ঢুকে বাড়ির পাশে একটা চাচার বাসা ছিল, ওইখানে ঢুকে পড়লাম। ঢুকে চাচাকে দেখলাম, অন্যান্য মানুষজনকে দেখলাম, দেখে তো বুঝতে পারলাম যে এই যাত্রায় বেঁচে গেছি। তো এটাই ছিল ঘটনা আসলে। তারপর এটা ওদের সাথে আমি আর টেয়ার করি নেই, হাসাহাসি করবে এখন পর্যন্ত ওদেরকে আমি বলি নেই, তবে অনেকেই শেয়ার করছে বিষয়টা। তো আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে, ছোট গল্প হলেও। আর গল্পটা যদি সিলেক্ট হয় আমাকে একটা মেইলে রিপ্লাই দিয়ে জানাইলে অনেক কৃতজ্ঞ থাকবো। শেষ ট্রেনের ছায়া, সময় রাত 12টা, স্থান পুরনো লালমাটিয়া রেল স্টেশন। চরিত্র রায়হাত, একজন ক্লান্ত চাকরিজীবী ও কুয়াশা ঘোরা ফাঁকা প্ল্যাটফর্ম। গল্প শুরু। রায়হাত অফিস শেষ করে বাড়ি ফিরছিল। সেই ট্রেনটা মিস করে সে পুরনো লালমাটিয়া স্টেশনে আটকে পড়ে। চারপাশে ঘন কুয়াশা ঢাকা। স্টেশনটি গত 10 বছর ধরে বন্ধ। রায়হাত জানতো না যে এখানে ট্রেন থামে না। হাড় কাঁপানো সে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল। হঠাৎ সে শুনতে পায় দূরে ট্রেনের হুঁশার। ঝিক ঝিক শব্দ করে একটি পুরানো পাফি ইঞ্জিন এসে থামল। সে রহস্য ঘনীভূত হাওয়া। ট্রেনের সব দরজা নিজের থেকে খুলে গেল। রায়হাত কোনো কিছু না ভেবে দ্রুত উঠে বসল। ট্রেনের ভেতরে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছিল। জানালার বাহিরে সব অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা আর কুয়াশা। রায়হাত খেয়াল করলো কামরায় আর কোনো যাত্রী নাই। সামনের সিটও এবং পিছনের সিটও কোনো যাত্রী নেই। শুধু কোনায় বসে এক তরুণী নিচু করে দাঁড়িয়ে আছে। রায়হাত তার কাছে গিয়ে জানতে চাইল সে ঠিক আছে কি না। মর্মান্তিক সত্য, তরুণের মুখ তুলল। তার মুখটা ফ্যাকাশে, চোখের জল আর পরনের শাড়িতে শুকনো রক্তর দাগ। সে বুঝতে পারল না যে এই শুকনো রক্তর দাগ কিসের। সে কাঁপায় পড়ল, 10 বছর আগে এই ট্রেনে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি বাঁচতে পারিনি। আজ তুমি ভুল করে এই ট্রেনে উঠেছ। এই ট্রেনে আর জীবিতদের স্টেশনে ফিরে যাওয়া যায় না। রায়হাতের রক্ত হিম হয়ে এলো। সে দরজার দিকে দৌড়ে দিল, কিন্তু দরজা পাথরের মতো শক্ত হয়ে আটকে গেল। অনেক চেষ্টা করলো দরজা খোলার জন্য, সে দরজা খুলতে পারল না। তার মনে আবারও জেগে উঠল যে আমি সম্ভবত আর বাইর হতে পারবো না। হাত পা কাঁপাইতে করুণ হয়ে গিয়েছে। বাহিরে তখন ট্রেনের গতি বেড়ে গিয়েছে। রায়হাত বুঝতে পারল সে ওই ছায়া ট্রেনের বন্দী হয়ে গিয়েছে চিরকালের জন্য। এখন আমি বাইর হব কিভাবে? কুয়াশার ভেতর
থেকে ভেসে এলো তার নিজের মোবাইল ফোনের রিংটোন। সে পকেটে হাত দিয়ে দেখলো মোবাইল ফোনটি বাজতেছে, টং টং শব্দ করে, এবং বাহিরে শুধু কুয়াশা আর কুয়াশা। বাইরের মানুষগুলো তখন হয়তো তার নিখোঁজ হওয়ার খবর পেয়ে কান্নাকাটি শুরু করছে। ফোন পকেট থেকে বার করে যে কথা বলবে তার মনোশক্তি বোধ হারিয়ে ফেলছে। সে আস্তে আস্তে মনোশক্তি বৃদ্ধি পাইল। সে আবারও ভাবলো যে না, বাসায় ফোন দিয়ে বলতে হবে যে আমি আসতেছি, কিন্তু মুখের জবান তখন অটোমেটিক বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করলো যে মুখ মণ্ডল থেকে কথা বার করার জন্য, কিন্তু বার হলো না। ট্রেনটি হঠাৎ থেমে গেল। সে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ল। নামার পরে পায়ের মধ্যে আঘাত, প্রচন্ড আঘাত পেয়েছে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে বলল, বাবা তুমি এই জায়গায় পড়ে কেন? আমি ট্রেন থেকে লাফ দিছি। বাবা, ট্রেন তো প্রায় 10 বছর আগে থেকে বন্ধ হয়ে আছে, ট্রেন তো এই জায়গা দিয়ে যাতায়াত করে না। আরো একবার চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন আহমেদ যশোর থেকে। আরিফিন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি যখন এইচএসসি পড়েন সেই সময়কার ঘটনা, 2016 সালের। তা আমি চলে যাচ্ছি আরিফিনের ঘটনায়। আরিফিনের খালাতো ভাই তাকে সবসময় বলতো যে তার চাচার বাড়িতে ভূত আছে। তো এই ঘটনা শুনে আরিফিন এটাকে খুব একটা গ্রাহ্য করতো না। সে এসএসসির পর থেকে শুনতেছে তার খালাতো ভাইয়ের কাছে যে তার চাচার বাড়িতে ভূত আছে, বিভিন্ন রকমের ঘটনা সে বলতো, এরকম এরকম ব্যাপার স্যাপার। তা আরিফিন মানে বিভিন্ন সময় শুনতো, ইন্টারেস্টও ফিল করতো। তো সে যখন এইচএসসি পরীক্ষা দেয় তারপর তার মোটামুটি একটা সময় হয় হাতে। তো এর মাঝে আছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এগুলো নিয়েও কাজ করছে। তো এই সময় তার সাথে একদিন তার খালাতো ভাইয়ের কথা হয়। তো খালাতো ভাইকে সে বলে যে আমার তো ইচ্ছা ছিল যে এবার তোদের ওখানে বেড়াইতে যাওয়ার এবং তোর চাচার বাড়ি না ভূত আছে ওইটাও দেখার। তো তখন তার খালাতো ভাই তাকে বলে যে ইয়েস তুই আয়, এসে বেড়ায় ঘুরে যায়, আমি আর তুই মিলে চাচার বাসায় যাবো। তো আরিফিনের যতটুকু না ইচ্ছা ছিল খালাতো ভাইয়ের এই বলাতে আর সে চাপাচাপি করাতে তার ইচ্ছাটা বেড়ে যায়। তো বাড়িতে তার মাকে বলে যে আমি কদিন ঘুরে আসি খালার বাড়ি। তো তার মা তারপর বলে আচ্ছা যা, তুই তো অনেক আগে গেছিস, একা যেতে পারবি? বলে যে হ্যাঁ। আরিফিন ওখান থেকে রওনা দেয়। তার খালা বাড়ি হচ্ছে গ্রাম সাইডে। তো সে ওইরকম টাইম মতো ওইভাবে করে বাসে করে চলে যায়, গিয়ে খালার বাড়ির ওখানে নেমে সুন্দর রাস্তাঘাট, গ্রামের অসাধারণ, মানে একেবারে সুন্দর একটা ইট বিছানো পথ, এবং সেই রাস্তা দিয়ে ভ্যান গাড়িতে করে পৌঁছায় যায় খালা বাড়ি। খালা বাড়িটাও তার কাছে বেশ লাগে, বেশ পুরনো বাড়ি, খুব সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। তো ওখানে উঠে তার খালাও তাকে দেখে খুব অবাক, খুব আদর করে, কি অবস্থা, এতদিন পরে আসছে সেই। তো বেশ ভালোই কাটে দু একদিন কাটার পর সে 1 সপ্তাহ সময় নিয়ে গেছে আরিফিন, 1 সপ্তাহ পর ব্যাক করবে। তো খালাতো ভাই বলতেছে যে তার মাকে যে সে চাচার বাড়ি যাবে, চাপাচাপি। তার মা কেন জানি রাজি না, বলে যে না। সে আবার বলে আরিফিন নিয়ে যাবো। তার মা একদমই রাজি না। আর দুইজন একই বয়সী, একই সাথে পড়তো, মানে একই লেভেলে পড়াশোনা করতো আর কি। তার খালাতো ভাইও এইচএসসি দিছে। তো সে তার মাকে বলতেছে যে এরকম ফাঁকা সময় আমি একটু ঘোরাঘুরি করবো না, কি হয়েছে চাচার বাড়ি গেলে? আরিফিনের খালা তাকে বগা দিচ্ছে, বলছি না এখন যাওয়া যাবে না, তিনি অন্য আরেকজন আত্মীয়র কথা বলছে, তার বাড়িতে ঘুরে আসো। তো আরিফিনের কাজিন রাজি না, সে যাবে না, সে আরিফিনকে ওখানে যাবে। তো আরিফিন আর কথা বলতেছে না যে তার খালা আবার তার উপর রাগ করবে। তো সে চুপ করে আছে, সে এটা নিয়ে কোনো ইনসিস্ট করতেছে না। তো এক পর্যায়ে তার মানে খালাতো ভাই বাসার থেকে মানে বের হয়ে এসে তাকে সামনে নিয়ে গেছে, টেনে নিয়ে গল্প করতে বলছে যে আমরা যাবো, চল আজকে যাবো, কোনো কথা নেই, আম্মা রাজি এনে কি হয়েছে। তো আরিফিন বলে যে আন্টি রাগ করবে না, বলে কে আরে রাগ টাগ বাদ দে,
তো বলে দুপুরের পরে আস্তে করে আরিফিনকে নিয়ে সে বের হয়ে যায়। তো আরিফিন তার কাজিনকে এই বিষয়ে আর কিছু বলে না, সে চুপচাপ মানে হাঁটা দেয়। সে তার আন্টিকেও আর জিজ্ঞেস করে না, কারণ সে চিন্তা করছে যে তাকে যদি তার আন্টি জিজ্ঞেস করে যে কি ব্যাপার, সে বলবে যে রনি আমাকে বলছে আপনার কাছে জিজ্ঞেস করে মানে আসছে, এর জন্য আমি ওর সাথে গেছি, আমি তো জানি না, আমি তো এখানকার বুঝিও না। আরিফিনের মনে শখ আছে যে সে দেখতে চায় আর কি যে আসলে চাচার বাসাটা কেমন, অ্যাটলিস্ট ওই রাতটা তারা থাকবে ওইখানে। তো আরিফিনের কাজিন রনি তাকে নিয়ে রওনা দিয়ে বাসার থেকে বের হয়ে সে তো আরিফিন জিজ্ঞেস করতেছে যে আন্টিরে কিভাবে জানাবি, বলো ওখানে যেয়ে ফোন করব। তো এই বলে দুজনে যায়। তো যে সামনে ওখানে একটা মোড় আছে, ওখান থেকে ভ্যান নেয়, ভ্যানে করে উঠে তারা যেতে থাকে। তো দেখে যে ওই জায়গাটা আরো বেশি মানে মোটামুটি মানে একেবারে গ্রামের ভেতরে, ফসলের মাঠ টাট একেবারে চারপাশে ছেয়ে আসছে, খুব সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক। এর মধ্যে দিয়ে যেতে যেতে এক সময় ওই ইসে যে থামে আর কি একটা জায়গায়। তো দেখতেছে আরিফিন এখানে যে এই সামনে গিয়ে নিচে নেমে গেছে, ওই জায়গাতে একদম রাস্তা চলে গেছে, পায়ে চলা পথ। সেদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে একটু উঁচু একটা দোতলা বাড়ি, মানে ইসের একেবারে পাকা দোতলা বাড়ি। বাড়িটার চারপাশে গাছ টাছ ঘিরে রাখছে একদম, বাড়ি বেশ পুরনো বোঝা যাচ্ছে। তো তারা ওই ভ্যানালের বিদায় দিয়ে দিক থেকে হেঁটে হেঁটে ওই পায়ে চলা পথ দিয়ে চলে গেল ওই বাড়িতে। বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে দেখা গেল যে সেই আরিফিনের কাজিন রনির ভালো ওইখানেই সে মানে তার ওই চাচাতো ভাইদের নাম ধরে ডাকাডাকি শুরু করলো। তো দেখা গেল যে তার চাচাতো ভাই একজন আছে মিজান নামে, সে বেরোয়। তো তাকে দেখে খুব খুশি, রনি কি অবস্থা, তুই তো আসিস না এখানে, তোর আসতে দেয় না। তো রনি হাসতেছে, মানে ইঙ্গিত দিতেছে যাতে আরিফিন না শুনে, বলছে যে আমার খালাতো ভাই। হ্যাঁ, আরিফিনের সাথে পরিচয় করা যায়, তো আরিফিনও পরিচয় হয়। তো এই মিজান মানুষটা খুব হাসি খুশি টাইপের, সে বেশ মাইডিয়ার টাইপের লোক, এবং সে আরিফিনদের থেকে একটু সিনিয়র বয়সে, বাট সে খুব মানে তাদেরকে একদম খুব ওয়েলকাম করে নেয় আর কি। তো সেই মিজান তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় তার মাকে ডাকে এবং বলে দেখো রনি আসছে। তো দেখা যাচ্ছে রনির কাকি খুব খুশি, সে মানে তাদের সবাইকে খুব সুন্দরভাবে বরণ করলো। আরিফিনকে দেখে বললো যে কি পড়ো কি করো, যাই হোক একটা ভালো অবস্থা। আরিফিন প্রথম আসছে এখানে, তো আরিফিন একটু ইতস্তত বোধ করতেছে। তো যাই হোক তাদেরকে বসলো, খাওয়া দাওয়া করাইলো, এবং তখন জিজ্ঞেস করলো সেই রনির চাচি জিজ্ঞেস করলো যে তুমি তোমার আম্মুকে বলছো যে তুমি এখানে আসছো, তোমার আম্মু কিন্তু তোমাকে আসতে দিতে চায় না। তখন চুপ করে আসছে রনি। তো তার মা বলে না এটা ঠিক না, তুমি তোমার আম্মুকে জানো, আমি কল দিব। তখন বলে না আমি কল দিতেছি দাঁড়ান। তো যে রনি কল দেয় তার মাকে, বলে যে সে এখানে আসছে চাচার বাসায় এবং আরিফিনকে নিয়ে আসছে। আরিফিনের কিন্তু কোনো আসার ইচ্ছা ছিল না, সে জোর করে আনছে। তো রনির আম্মা বকাঝকা করে, বলে তুমি বিকালে চলে আসবে আজকে সেই। সে বলে না আজকে বিকালে আসবো না, আমি আজকে রাতটা থাকবো, কালকে আসবো। যাই হোক তার মা তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি হয়, হওয়ার পরে সে ফোন রাখে, বলে বাসায় জানাই দিছে। তো যাক খুব খুশি, রনিও খুব খুশি, আরিফিনও খুশি, নতুন জায়গায় আসছে এবং ভূতের বাড়ি। তো আরিফিন জিজ্ঞেস করে বসে মিজানকে যে আপনাদের বাসায় নাকি ভূত আছে। তো মিজান হাসে, এসে বলে কি যে আমাদের বাসায় অনেক মানে উদ্ভট জিনিস ঘটে, এই বাড়িতে কোনো ব্যাপার আছে, এটা আছে অনেক আগের থেকে। তো একটা সময় আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই পাশে আমাদের একটা ওই দেখছো ওই পাশে, হ্যাঁ ওই পাশে একটা আলাদা ফ্ল্যাটের মতো ছিল, ওইটা থেকে তখন চলে যায় মানে আমার বড় চাচা। যাওয়ার পরে এই জায়গাটা পুরাপুরি মানে ফাঁকা থাকে। তো আমরা চেষ্টা করছিলাম কিছুদিন এখানে ভাড়া টাড়া দেওয়ার। স্কুলের হেডমাস্টার সাহেব কিছুদিন ছিলেনও, কিন্তু তারপর তিনি থাকতে পারলেন না। আরিফিন জিজ্ঞেস করছে কেন ভাই কি হয়েছে এখানে? কাছে উল্টা পাল্টা অনেক কিছু দেখে, অনেক রকম সমস্যা হয়, ভয় পায়, থাকে না। এখন কি এটা খালি? বলে এখনো খালি, যাবা চলো বলে মিজান আরিফিনকে নিয়ে যায়, রনিও সাথে, তিনজন মিলে। তো মানে তখন আরিফিন ভাবতেছে যে এইসব কারণেই হয়তো রনিকে আসতে জানা তার আম্মু। যাই হোক তারপর মিজান তাদের দুজনকে নিয়ে ওখানে যায়, যে দেখে যে মানে তাদের যে মূল বাসাটা আসছে তার পাশে একটু ফাঁকা জায়গা, তারপর একটা গ্যারেজের মতো ওখানে চাইলে গাড়ি ঢুকায় রাখতে পারে। ওখানে যে পানির পাম্প টাম্প কি লাগানো, এরপর সিঁড়ি আছে, সিঁড়ির ওই পার দিয়ে ঘুরে একটা ছোট্ট করিডোর। ওই করিডোরে যখন ঢুকছে তখনই আরিফিনের কাছে কেমন যেন গা ছম করতেছে, মনে হচ্ছে যে কিছু একটা আছে। হয়তো সে চিন্তা করছে যে জানে যে এখানে ভৌতিক ব্যাপার ঘটে এই কারণে, বাট তারপর তার কাছে ভয় লাগতেছে কেমন জানি। এবং ওখানে যে মূল দরজাটা খুলে ফেললো তালা, সেই মিজান খোলার পরে দরজা খুললো, ভিতরে কেমন একটা জানি ভাব, মানে ভ্যাপসা টাইপের গন্ধ, কেউ তো থাকে না, অন্যরকম। আর তখন বিকেল গড়ায় গেছে, বিকেলের আলো আসতেছে এবং ঘরের মধ্যে ঢুকলো তিনজনে, ঢুকে দেখলো যে ধুলো পড়ে গেছে মেঝের মধ্যে, ওই পাশে জানলার মধ্যে মানে কাঁচ আছে কিন্তু মানে কেমন জানি। তো জানলাটা খুলে দিল মিজান, বাতাস ঢুকছে বাইরে থেকে, কিন্তু তারপরও এইখান থেকে তাকালে দেখা যায় যে ঘরের জানলা দিয়ে সামনে একটা এরকম মানে ফসলের মাঠের মতো, তারপর ওই পাশে গাছগাছালি উঁচু, অনেক গাছগাছালি মানে একদম ভরা,
অন্যরকম। তো তখন জিজ্ঞেস করতেছে এখানে মানে দেখে মানে আরিফিনের কাছে তো ভয় লাগতেছে। আরিফিন জিজ্ঞেস করতেছে রনি যে এখানে কি হয়, কি দেখছে, কারে এখানে মাস্টারের মেয়েকে আসর করছিল এবং ওই দেখা যায় ওই যে গ্রিল ধরে ঝুলে থাকতো, তারপর দেখা যায় ছাদের উপরে কান্দে, এরকম মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার। রাতের বেলা মনে হয় বাথরুমে মানুষ আছে এরকম। তো শুনে আরিফিনে কেমন গাটা দিয়ে উঠছে, আর বাসাটার ভিতরে কেমন জানি তার কাছে কেন জানি মনে হচ্ছে তাদেরকে ওয়াচ করতেছে। আরিফিনের ভাল লাগতেছিল না, বেশ খানিকক্ষণ সে একটু এদিক ওদিক করে সে বললো মিজান ভাই চলেন যাই আমরা এখান থেকে। তো মিজান বললো আচ্ছা দেখছো ভয় লাগছে, বলে কি যে হ্যাঁ ভয় তো একটু লাগতেছে। তো মিজান হাসতেছে, বললো কি যে যে আসে সেই ভয় পায়, এখানে কেউ আর থাকতে পারে না। আসলে ওই মাস্টার সাহেবরা চলে যাওয়ার পরও আমরা দু একজন এরকম দিয়েছিলাম মানুষকে থাকতে, এখানে স্টুডেন্ট মানুষ যারা এই কলেজে পড়ে থাকতে পারে নাই। তো যাই হোক তারা ওখানে লক করে দেয়, লক করে দিয়ে বের হয়ে আসে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন নাকি ওই ঘরটা লক করতেছে মিজান, তখন কেন জানি মনে হয়েছে আরিফিনের কাছে, হয়তো মিজান ব্যাপারটাতে অভ্যস্ত, কিন্তু আরিফিনের কাছে কেন জানি মনে হয়েছে যে মিজান যখন দরজাটা মানে টান দিয়ে মানে লাগাই দিবে বাইরে থেকে লাগাবে, এসব মনে হয়েছে ভিতর থেকে কেউ জোরে ধাক্কা দিছে, আবার মানে ধাক্কা দিয়ে ওইটাকে লাগাইছে, এরকম মনে হয়েছে। তো সে বলতে যে আরিফিন বলে নাই যে আসলে আপনি কিরকম ফিল করছেন নাকি এটা এমনি, তো বলতে চার বলে নাই। যাই হোক চলে আসলো সে ঈদের বাসায়, মিজানদের বাসায়। সেখানে এসে তারা সন্ধ্যা হয়েছে, তখন তারা গল্প গুজব করতেছে টুকিটাকি, এটা সেটা বিভিন্ন বই নিয়ে আলাপ করতেছে, গল্পের বই নিয়ে নিজেদের ভিতরে। আরিফিনের একসময় একটু বোর লাগা শুরু করছে, কারণ কিছু করার নাই তো। আর এই তার খালার বাসার এখানে মোবাইলের নেটওয়ার্কও খুব কমে যায়, একদম এক দাগের মধ্যে নেমে যায় এরকম অবস্থা, তখনকার সিম ভেরিয়েন্ট সেট। তো করার তো কিছু নাই, তো চুপচাপ বসে থাকা এই করার, সে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করলো আরিফিন অনেকক্ষণ। বই পড়ে একসময় তার কাছে সেটাও বোরিং লাগতেছে। তো এরপর তারে ডাকলো রনিরা আসো আমরা ক্যারাম খেলি। কিছুক্ষণ ক্যারাম খেললো, ক্যারাম খেলতে খেলতে রাত হয়েছে, তারপর খাওয়া দাওয়া দিল তার চাচি, রনির চাচি। তো সেখানে বসে খাওয়া দাওয়া করে এখন গভীর রাত থাকতে দিছে। তো এই আরিফিন এবং রনিকে তারা থাকতে দিচ্ছে কর্নারের রুমে, তার পাশে মিজানের রুম। তাদের বাড়িতে অনেকগুলো রুম, অনেক জায়গা, বড় বাসা। তো কর্নারের রুমটা থাকতে দিচ্ছে দুজনকে, ওখানে গেস্ট রুম। তো রুমের মধ্যে ঢুকলো, তো তখন আরিফিন জিজ্ঞেস করতেছে রনিকে যে মিজান কি এখানে থাকবে না? বলে যে না উনি এখানে থাকবে না, মিজান ভাই ওই রুমে থাকবে। তো বলতেছে যে আমরা দুজন থাকলে ভয় পাবো না? বলে আরে তুই ভয় পাইতে আসছিস এখানে। আরিফিন বলে তুই ভয় পাইতে আসছিস না, তুই না ভয় দেখবি। আরিফিন বললে যে হ্যাঁ আরে কোনো ব্যাপার না, মিজান ভাই কোনো অসুবিধা হলে ডাক দিলে চলে আসবে, থাক। দেখতেছে যে হ্যাঁ ঘরের মধ্যে দুইটা খাট আছে, অবশ্য ছোট ছোট সিঙ্গেল খাট, দুই পাশে। যাই হোক তারা রাত্রেবেলা শুরু দরজা লাগায় এবং যথারীতি রাত একটু মানে গভীর হইতেই দেখা গেল যে তারা গল্প করতেছে, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি থাকে না, মানে একটু যেগুলো পল্লী এলাকা ওই সব জায়গায় ইলেকট্রিসিটি থাকতো না ঠিক মতো। তো এই অন্ধকারের মধ্যে দুজন কত গল্প করবে। তো বলতেছে যে রনি বলতেছে যে এই ড্রয়ারের মধ্যে মোম আছে, মোম জ্বালাইলাম না, কারণ এখন তো আমরা ঘুমায় যাচ্ছি, খামাখা মোম জ্বালায় কি করবো। তো আরিফিন বলছে হ্যাঁ থাক, লাগবে না মোম টোম জ্বালানো, ঘুমায় যাই। তো দুজনে একসময় কথা থেমে গেছে। তো রনি লাস্টে বলতেছে যে ঘুমাইলে যদি একটু ভয়টা লাগে, ওই যে কাঁথা আছে কাঁথাটা মাথার উপর দিয়ে নিস, তাহলে দেখবি আর ভয় লাগবে না। তা আরিফিন হাসতেছে মনে মনে যে এত কি ভয় পাই নাকি। তো এই চিন্তা করে সে শুয়ে আছে অনেকক্ষণ, শব্দ নাই। রনি মনে ঘুমায় গেছে, সে বুঝতেছে শব্দ নাই। তো আরিফিনের কাছে ঘুম আসতেছে না, তার কাছে মনে হচ্ছে কেমন জানি। আর এই জানালাগুলোর মধ্যে পাতলা, মানে পর্দাটা অনেক পাতলা, জানলাটা হচ্ছে কাঁচগুলো হচ্ছে ফ্রস্টেড, একটু ফুল টাইপের গ্লাস দেওয়া ছিল। তখনকার সময় লোহার দিয়ে তৈরি করতে জানলাগুলা, ফুল টাইপের গ্লাস করা, এবং সেটার জন্যই আলোটা এসে মানে ঢুকতেছে, কিন্তু মানে বেশ ভালোভাবে ঢুকতেছে না। পর্দাটা পাতলা দেয়া, ওই জন্য আটকায় যাচ্ছে। কিন্তু নর্মাল যে একটা এখনকার যেমন থাই গ্লাস যেগুলো আছে, থাই অ্যালুমিনিয়ামের ফ্রেমের মধ্যে যে গ্লাসগুলো থাকে, সেগুলোতে কিন্তু আলো একটু মানে তুলনামূলক কম ঢোকে। তখনকার ওই গ্লাসগুলোতে আলো বেশি ঢুকতো। তো রুমের মধ্যে মোটামুটি ভালোই আলো আছে, মানে আকাশের রাতের আলোটা বেশ পর্দা গলে বেশ ভালোই আসতেছে রুমের ভিতরে। তো সে দেখতেছে যে রনির মাথার কাছে, মানে রনির মাথা যেখানে বিছানার, তার থেকে একটু সামনেই হচ্ছে একটা জানালা, আর এই পাশে একটা, পাশাপাশি দুইটা জানালা আছে, দুইটা দিয়েই মোটামুটি ভালো আলো আসতেছে। আর এই পাশে যে আরিফিনের বিছানা, আরিফিন শুয়ে তাকায় দেখতে পাচ্ছে আলো এসে যে পর্দাগুলো হালকা হালকা যে নড়তেছে, এবং সেই জন্য ওই নিচে এসে পড়ছে এরকম। আর ইলেকট্রিসিটি তো নাই, বাতি জ্বালানোই ছিল, তখন তো অফ করা, বাতি নেই, অন্ধকার, কিন্তু ওই রাতের আলোটা এসে পড়তেছে। তো ওই আলো আধারই দেখতেছে আরিফিন বসে বসে। হঠাৎ আরিফিনের মনে হলো যে জানলার মধ্যে কেউ এসে দাঁড়াইছে,
মানে জানলার ওই পাশে, যেই পাশটায় মাথা দিছে রনি, তার পাশে যে জানলাটা মনে হলো যে মানে তার সোজাসুজি যে জানলাটা, সেটা মনে হলো কেউ দাঁড়াইছে জানলার ওই পাশে এসে। আরিফিন তখন একটা জিনিস চিন্তা করলো যে এই বাসায় ওঠার সময় দেখছি প্রায় 5টা ধাপ উঠতে হয় সিঁড়ি দিয়ে, উঁচু করা, তো বাইরেও তো নিচু, এবং ওই জানলা দিয়ে সে আগে দেখছে রুমে আসার পরে জানলার নিচের অংশটা বেশ নিচু আর কি, যেখানে ঘাসের মাটি আর কি, লনের মতো, সেই জায়গাটা বেশ নিচু। ওইখানে যে দাঁড়াইতো একটা মানুষকে জানলার মধ্যে আসতে হয়, সে যেভাবে মনে হচ্ছে ওই পাশে একটা শেপের মতো, তাহলে মানুষটাকে মিনিমাম 9 ফিটের মতো লম্বা হইতে হবে, 8-9 ফিট। এত উঁচা মানুষ কোত্থেকে আসবে ওই পাশে? তো একটু ভয় পেয়েছে আরিফিন, কারণ মানুষের মতো শেপ তো। আবার সে চিন্তা করছে এটা কি মানে নাকি মানে মিজান ভয় দেখাইতেছে নাকি মিজান আর রনি দুই ভাই প্ল্যান করছে তাকে ভয় দেখাবে, কারণ রনির কথাবার্তা তার কাছে একটু অন্যরকম লাগছে। তো সে মনে মনে চিন্তা করলো যে আমাকে ভয় দেখাইতে চেষ্টা করলে তো লাভ নাই, আমার নিয়ে মজা নিয়েও লাভ নাই, তোমরা আমার ভয় দেখাইতে পারবা না, এইভাবে করে তো আসে না কিছু। সে এরকম চিন্তা করলো। চিন্তা করে সে আর কোনো কথা বলতেছে না, সে তাকাইতেছে জানলার কাছে। মনে হচ্ছে যে কোনো একটা মানুষের মতো কেউ একজন ওখানে দাঁড়ায় আছে, এরকম মনে হচ্ছে। আলো আটকায়, আলোর ততটুকু আটকা পড়ে গেছে, এটা শেপটা বোঝা যায়। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ শুয়ে আছে। তো একটু পরে সে শুয়ে থাকতে থাকতেই তার মনে হলো যে তার একটু জল বিয়োগ করতে হবে, এর প্রেশার লাগলো। এর মাঝে কিন্তু সে শুনতেছে যে রনি মানে ঘর ঘর করতেছে, মানে একটা নাক ডাকার মতো, ঘুমায় গেলে ক্লান্তিতে যেরকম হয় সেরকম করতেছে। সে চিন্তা করলো যে রনিকে আর ডাকবো না, আমি দেখি উঠে সে বিছনা থেকে উঠে যেখানে বলছে মোম রাখা আছে ওখানে সে হাত এলো টেবিলে, উঠে দেখলো যে হ্যাঁ মোমবাতি আছে, ওখানে ম্যাচও আছে। সে মোম আর ম্যাচ নিয়ে সে জ্বালানোর চেষ্টা করলো টেবিলের উপরে। তো 2-3টা কাঠি ওয়েস্ট হওয়ার পরেই জ্বললো, কাঠি জ্বলে উঠছে, ঘরের মধ্যে একটু আলো হয়েছে। সে মোমটা জ্বালাইলো, মোমটা উঁচা করে ধরে বুঝতেছে যে তখনও রনি বেশ ঘুমে। জানলার দিকে তাকাইলো, মনে হলো যে ওই যে ইটা নাই, আর ওই যে শেপের মতো ছিল যে মনে হয়েছিল যে মানুষ দাঁড়া আছে, ওইটা নাই। তো সে আস্তে করে দরজাটা খুললো। তো খুলে সে আগেই দেখছে যে বাথরুমটা কোন দিকে। বাথরুমটা হচ্ছে বাঁ দিকে, ওই দিক থেকে তার যে রুম থেকে বেরোয় বাঁ দিকে। এবং তারপরে কিন্তু বাথরুম থেকে বের হয়ে সামনে হচ্ছে তাদের এখানে একটা গেট। এই গেটের মাথায়, ওই গেটটা হচ্ছে কি সিঁড়িতে ওঠার গেট, মানে উপরে ছাদের উপর ওঠা যায় সিঁড়ির গেটে। এবং এটা একটা লোহার কেচি গেট আর কি, লোহা দিয়ে বানানো, গ্রিল দিয়ে বানানো। আর তারপরে হলো মিজানের রুম, আর তারপরে হলো বাথরুম ওদিকে। তো সে হেঁটে বাথরুমের দিক গেছে। বাথরুমে যে সে ভয় লাগতেছিল, মানে রনির বুকের মধ্যে ধুকধুক করতেছিল বাথরুমে, করিডোরটাই ভয় লাগতেছে, অন্ধকার। বিশেষ করে ছাদের ওই গ্রিলের দরজা দিয়ে যখন সে আসছে তখন তার ভয় লাগছে। আবার কিউরিয়াসিটি হইতেছিল যে ছাদে যাবে নাকি, কেন বাইরে অনেক আলো দেখছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে মোম নিয়ে চলে গেল বাথরুমের কাছে। তো বুক ধুকধুক করতেছে, বাথরুমের সুইচটা দিল, দেখা যায় কারেন্ট তো নাই, তো ঢুকে গেছে বাথরুমে। তো বাথরুমে মোমের আলোতে সে ব্যবহার করে সে বের হয়ে এসে আবার করিডোরে আসলো। তো করিডোরে এসে হেঁটে যখন নাকি সে মিজানের রুম ক্রস করে দিকে যাচ্ছে, উপর থেকে মনে হলো কে কথা বলতেছে ছাদের মধ্যে, এবং কণ্ঠটা হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজন কথা বলতেছে। তো খুব কিউরিয়াস হইলো আরিফিনের, খুব কিউরিয়াসিটি লাগলো যে মানে ব্যাপারটা কি। সে খুব কিউরিয়াস হইলো যে ঘটনাটা কি। সে আস্তে করে গ্রিলের দিক দিয়ে মানে কান পাতলো, মনে হচ্ছে কথা বলতেছে, আবার হাসতেছে হালকা হালকা, এরকম একটা শব্দ। তো বুঝলো যে ছেলে মেয়ে এখানে কে থাকে, এখন তো এরকম কাউরে দেখি নাই, আমরা যখন খাবার দাবার খাইছি তখনও নাই, এই বাসায় পাশে ভাড়াটিও নাই, কে ভূত তো হবে না, এখানে কি মানে তাদের ওখানে আশেপাশের বাসা থেকে কেউ আসছে, ছাদের উপর উঠছে, এগুলো চিন্তা করতেছে আরিফিন। চিন্তা করলো রনিরে উঠায় তারপর নিয়ে আসে। তারপর চিন্তা করলো আর রনিরে উঠানোর কি দরকার, আমি একটু দেখি না উপরে কি আছে, বা কেউ তো হইতে পারে, ভূত তো এইভাবে কথা বলবে না। এই চিন্তা করতে করতে সে আস্তে করে ওই গ্রিলটা ধরে আস্তে করে খুললো। তো খুলতে যে একটু হালকা শব্দ হয়েছে, কুঁচকাঁচ, মানে এটা যেহেতু লোহার তারপর ওটাকে চাপায় রাখলো। সে আস্তে করে চাপায় রেখে সে মোম নিয়ে আস্তে করে সিঁড়িতে পা রাখছে। সিঁড়িতে যখন পা রাখছে তখন কিন্তু তার মোমটা এরকম দোলা শুরু করছে, মানে বাতাস আছে। আস্তে আস্তে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে, সিঁড়ির প্রথম ল্যান্ডিং এ গেছে। এই সিঁড়ি কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা সে দেখতেছে যে ওটার উপর প্লাস্টার নাই, মানে রুক্ষ সিঁড়ি। তারপরও সেটা ধরে আস্তে 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 করে উঠলো সে উপরে, টিনের চাল দেয়া সিঁড়ি ঘরের উপরে। আস্তে আস্তে হেঁটে হেঁটে একেবারে সিঁড়ির দরজার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আবার সে কোনো সাউন্ড পায়নি, কথাবার্তার কোনো সাউন্ড নাই, কিন্তু যখন সিঁড়ির কাছে আসছে তার মনে হলো আবার কথাবার্তার সাউন্ড শুনতেছে, একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতেছে। তো সে আস্তে করে ছাদের দরজাটাকে এরকম ঠেলা দিল, দেখলো যে ছাদের দরজার আটকায় যাচ্ছে। কি হলো যে একটা সেকল দিয়ে আটকানো এরকম, সেকলটাকে আস্তে করে খুললো। তখন হালকা শব্দ হয়েছে, এই ছাদের মানে টিনের ফ্রেম, কাঠের ফ্রেমে টিনের দরজা আর কি।
তো দরজাটাকে আস্তে করে ঠেলা দিল, ক্যাচ ক্যাচ করে শব্দ হইলো। মানে সে বললো এই যে মারছে, মানে যে এখানে ছিল সে শব্দ পাবে। তো সে ছাদের মধ্যে উঠলো, তখনই দমকা বাতাসে তার মানে বাতাস যে বইতেছে, বাতাসে তার হাতের যে মোমবাতি নিভে গেছে, কিন্তু আকাশের আলো আছে, যথেষ্ট জ্যোৎস্নার আলো এবং বাতাস, বেশ বাতাস। তো ছাদে এসে সে হঠাৎ করে কারা কথা বলতেছিল, কেউ নাই, পুরো ছাদ ফাঁকা। এদিকে চিন্তা করলো পেছনের দিকে আছে নাকি। তো সে গেটটাকে আস্তে করে চাপাই দিয়ে, তার কাছে বেশ ভালো লাগতেছে, কিন্তু ছাদের আলোতে বেশ সুন্দর ছড়ায় পড়ছে। পেছনের দিকে যেও দেখতেছে যে কেউ নাই। একটা এরকম নারকেল গাছ এদিকে বাঁকায় গেছে, ডালটা একদম দেয়ালের সাথে, ছাদের দেয়ালের সাথে এরকম লাগানো। তখন যে সে কিছুক্ষণ দাঁড়াইলো, দূরের ওই ক্ষেত দেখা যাচ্ছে, ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। তো চিন্তা করলো, বাহ, আমি এর আগে রনিরে নিয়ে ছাদে আসিনি কেন, ছাদে এসে অনেকক্ষণ বসলে তো ভালো লাগতো। তারপর সে ঘুরে এই পাশে আসছে, ছাদের আরেকটু এই সাইডে এসে দেখতেছে ওই যে পাশের যে তাদের অংশটা যেখানে নিয়ে গেছিল, যে বাড়ির ছাদটা আর কি, বলছিল যে এই বাড়িতে ভূত আছে আর কি, তারা যেখানে, ওই বাড়ির ছাদের, ওই বাড়ি একই বাড়ি কিন্তু এই ছাদের এখানে একটু ফাঁকা, মানে হেঁটে যেতে হয় ওইদিকে। তো ওই জায়গায় আবার 2-3টা সিঁড়ি নামতে হয়, 2-3টা সিঁড়ির মতো আছে, নামতে হয়, কয়েকটা ফুলের টব দেয়া। তো ওইখানে এটা আসলো, সে হেঁটে এসে দেখতেছে ওই ছাদের মধ্যে, মানে পাশের ছাদের মধ্যে মনে হইতেছে কে একজন বসে আছে। তো অনেকটা দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে বসে আছে। তো সে অবাক হলো যে মেয়ে বসে আছে মানে। তখন তার মনে হইতেছে যে আসলে তো এমন হইতে পারে যে এই বাড়িতে হয়তো কোনো আছে, মানে মানে কোনো ফ্যামিলি আছে যেটার কথা তারা বলে নাই আমাকে, রনিয়ারই আজের আমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো সে আরেকটু ভালো মতো দেখার চেষ্টা করলো। তো ভালো মতো দেখার চেষ্টা করে সে বুঝতেছে যে একটা মেয়ে মানুষ মনে হচ্ছে, তার হাতে একটা পুতুলের মতো, পুতুল আছে না বাচ্চাদের পুতুল, সেরকম একটা পুতুল ধরে সে মনে হয় পুতুলটাকে নিয়ে কিছু করতেছে, মানে চুল টুল ঠিক করতেছে এরকম পুতুলের। চিন্তা করলো এত রাত্রে, এখন কয়টা বাজবে, 1-1:30 বাজে, হাতে তো ঘড়ি টড়ি নাই। 1-1:30টার সময় এরকম ছাদের কর্নারে বসে, পাশে কতগুলো গাছ, এবং ওই জায়গাটাও মানে ও তার কাজিন বলছে, রনি বলছে যে ভৌতিক জায়গাটার মধ্যে, সেইখানে বসে এরকম কাজ কে করতেছে। তো এই চিন্তা করতে করতে সে, মানে চিন্তা করতে করতে একটু এগোইছে, আরো একটা এগিয়ে গেছে, এবং সে দেখতে পাচ্ছে যে এরকম, মানে পুরো বুঝতেছে যে একটা মেয়ে মানুষ, বয়স হবে কত, তাদের বয়সী বা তার থেকে একটু বড় হবে এরকম। তো সে বলতে চাইছিল যে হ্যালো বা হাই বা কিছু একটা বলতে চাইছিল। এই সময় দেখলো যে মহিলাটা, তার মানে মনে হচ্ছে তার উপস্থিতি পেয়ে তার দিকে ঘুরছে, ঘুরে এই যে দেয়ালে যে বসেছিল মেয়েটা, মানে সে যে মনে হইতেছিল দেখে স্কার্ট পরা মনে হইতেছিল যে তার বয়সী বা কিছু। এখন কিন্তু বয়সটার বড় যাচ্ছে না, তার দিকে ঘুরছে, সে দেখতেছে চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকারে চেহারাটা অন্ধকার। তারপর সে যে দাঁড়াইলো, দেয়ালে বসেছিল পুতুলটা নিয়ে, উঠে দাঁড়াইলো, দেখে মনে হচ্ছে মেয়েটার হাইট মিনিমাম 6 ফিটের মতো হবে। তার দিকে তাকায় আছে কিছুক্ষণ, তারপর খুব অবাক কাণ্ড যেটা করলো, যে এটা দেখে আসলে আরিফিনের বুকটা কেঁপে উঠলো। মেয়েটা অনায়াসে দেয়ালের উপর দিয়ে ওই পাশে বেয়ে নেমে গেল পুতুলটা নিয়ে, মানে খুবই অবাক করা ভাবে। মানে এই ছাদটা তো উঁচু, যে বলছে নিচে কতগুলো স্টেপ দিয়ে উঠতে হয়, ওই যে এই ছাদ পর্যন্ত আসতে গেলে মিনিমাম 14 ফিট হবে, এরকম 14-15 ফিট। এই 15 ফিট উঁচু দেয়াল নেমে কই গেল, এর খুব আশ্চর্য। এবং কোনো মেয়ে এত রাতের বেলা এরকম ছাদে বেয়ে, দেয়াল বেয়ে উঠবে, এবং চেহারা দেখা যাচ্ছে না, চেহারাটা অন্ধকার, বেয়ে নেমে গেল। আরিফিনের সারা শরীর একদম হিম হয়ে গেছে ভয়ে। সে চিন্তা করলো এটা কি দেখলাম, মনে হচ্ছে ঝিমঝিম করতেছে তার সারা শরীর, এবং ছাদটা খা খা করতেছে, কেউ নাই আর। সে তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিয়ে সোজা যে টিনের দরজা খুলে ওই পারে গেল, যে দরজা লাগালো, তার শরীরটা মনে হচ্ছে ঝিম ধরে গেছে। আরিফিন আস্তে করে ওই সিঁড়ি বেয়ে নেমে গ্রিলের দরজাটা লাগাই দিল, গ্রিলের দরজাটা লাগায় ঘরে চলে আসলো, মানে তারা যে ঘরে থাকে ওখানে এসে দরজাটা লাগাইছে, ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগাইছে। তখন তার কাছে মনে হচ্ছে জানলার পাশে কেউ দাঁড়ানো, মানে ওই জানলাটার ওই পাশে কেউ দাঁড়ায় আছে, ওই যে সেই সময় যে প্রথম দেখছিল সেরকম। তো এইবার আরিফিনের তো একটা সাহস এসে বাইরে, সে কি দেখবে, সে জানে যে গ্লাস তো ফ্রস্টেড, মানে এই পাশ দিয়ে তো কিছু মানে বোঝা যাচ্ছে না, ওরকম মানে ফুল করা কেমন ঠিক মতো দেখা যায় না। ওই ভালো মতন চোখ কাছে নিলে ওই পাশে বাইরে একটু আবছাভাবে বোঝা যায় এরকম। তো সে কি করলো, আস্তে আস্তে হেঁটে জানলার কাছে গেল, যে দেখতেছে জানলার পর্দাটা একটু ফাঁক করে, সামান্য ফাঁক করে দেখতেছে, মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে জানলার মধ্যে, 2 হাত যেরকম ধরা। তো সে বুঝলো যে তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছে কেউ, মানে কে ওই পাশে। তার মাথায় খুব ইন্টারেস্ট হলো, সে এই পাশে জানলাটা হালকা করে খুলছে, মানে ওই যে জানলার যে এরকম খুকের মতো ছিল হালকা করে উঠাই দিয়ে সে দেখতে গেছে মাথাটা একটু ফাঁক করে, মানে মাথাটা কাত করে দেখার চেষ্টা করছে, জানলা হালকা ফাঁক করে। তো হালকা ফাঁক সে করতে পারছে শব্দ ছাড়াই। সে তাকায় দেখতেছে
ওই পাশে ওই যে মেয়েটাকে দাঁড়ান দেখছে, ওই মেয়েটাই মানে একটা সাদা এরকম গেঞ্জির মতো পরা গায়ে, বড় বড় টি শার্ট পরে থাকলে যেরকম, কিন্তু তার শরীর বোঝা যাচ্ছে, নিচের অংশটা বোঝা যাচ্ছে না যে কত লম্বা, এরকম স্কার্টের মতো কত লম্বা নিচের অংশটা মানে বোঝাই যাচ্ছে না, কেন ভালো মতো তাকাইতে হবে তাহলে। কিন্তু মাথার দিকে তাকায় আরিফিনের মাথাটা ঘুরে উঠলো, কারণ মনে হলো যে মাথাটা যে তার দিকে তাকাইছে মনে হচ্ছে খুব সুনিপুণ ভাবে মুখের এদিক থেকে কেউ হলো করে ফেলছে, মানে খুলে নিয়ে গেছে, মুখের এখানে কিচ্ছু নাই, মুখ জায়গাটা পুরো অন্ধকার একটা জায়গা, মুখের মধ্যে কিচ্ছু নাই। আরিফিন ভয়ের চোটে জানলাটা জোরে টান দিয়ে লাগায় সে লাফ দিয়ে যে তার বিছনার মধ্যে পড়ছে, হুড়মুড় শব্দ হয়েছে। এই শব্দে রনি লাফ দিয়ে উঠছে, কি হয়েছে কি হয়েছে, এই কে কে কি হয়েছে? তো রনির তখন মনে হলো যে সে তো মানে রনিরও হয়তো তখন সেন্স ছিল না, সে মনে বুঝলো যে তার সে তো খালার বাসা, সে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠছে, কারেন্ট কিন্তু তখনও নাই। সে আরিফিনে বলছে কি হয়েছে, এই তুই শব্দ করছিস নাকি? তো আরিফিন বলে যে হ্যাঁ। বলে কি হয়েছে? কয় ভূত দেখছি। ভূত দেখছি মানে ওর কি জানি দেখছি জানলার কাছে। তো তারা তখন দুজনে জানলার দিকে তাকায় থাকে, কিচ্ছু নাই। তো তখন রনি উঠে এসে বলে যে আমি তোর পাশে শুইতেছি, তুই শু, ঘুমা ঘুমা, তুই কিছু দেখছিস, তুই ভয় পাইছিস, কি ব্যাপার? তো আরিফিন আর রাতে ভয় এগুলো কিছু বলে নাই, দেখলো যে রনি তার পাশে এসে শুয়েছে, কিন্তু রনি ঘুমায় গেছে সাথে সাথে। আবার আরিফিন শুয়ে থেকে আরিফিনের কাছে মনে হওয়া শুরু হলো একটু পর থেকে যে তাদের যে দরজার সামনে দিয়ে কেউ হাঁটতেছে, পায়চারি করতেছে, একদম সে স্পষ্ট বলতেছে দরজার সামনে দিয়ে কেউ পায়চারি করছে, এবং পা যে ফ্লোরের মধ্যে খালি পা ফেলে গেলে যেরকম দপর দপর করে একটা শব্দ হয়, খালি পায়ে যদি কেউ জোরে হাঁটে, পায়ের হিল জোরে ফেলে যায় যেরকম দপ দপ করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে পুরা। সে বুঝতে পারছে যে দরজার সামনে দিয়ে কে হাঁটতেছে, সে স্পষ্ট বুঝতেছে যে মানে দরজার সামনে দিয়ে কেউ হেঁটে একবার এই পারে যায় একবার ওই পারে আসে, একদম শব্দ পাচ্ছে সে দপ 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 করে। তো সে আর কোনো কথা বললো না, কতক্ষণ সে নার্ভ এরকম তার টাইট হয়েছিল, সে একসময় ঘুমাই গেছে। যাই হোক, তার ঘুম ভাঙছে সকালবেলা, তাকে উঠাইছে হচ্ছে রনি, ধাক্কা দিয়ে যায়, এই বেটা ওঠ ওঠ, সকাল হয়েছে, এখন চাচি ডাকবে নাস্তা খেতে। আরিফুন কিছুক্ষণ তাকায় থেকে এদিক ওদিক তাকায়, চোখ কচলে, তার বলছে রাতে তো ভয় পাইছি। বলছে কি হয়েছে? তুই তোর এখান থেকে আমি বিছানা উঠে পরে এখানে শুলাম, তুই কি হয়েছে? তো তখন আরিফিন বলে যে এরকম এরকম দেখছি। তো অবাক হয়ে গেল রনি। রনি বললো তোর তো সাহস কম না, তুই ছাদে গেছিস আবার দেখতে? আরে বেটা, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত বেটা তোরে, তুই কি জন্য গেছিস ওখানে? মাথা খারাপ নাকি তোর? এসে আর জানলা খুলতে কে বলছে তোরে? তো বললো, এই তো দেখা গেলো যে রনি খুব সিরিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তারপরে তাকে বললো তুই ফ্রেশ হয়ে আয়। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বেরোলো, বেরোয় তারা খাওয়া দাওয়া করলো। পরে মিজানকে বলতেছে যে রনি, যাহারে ও কত বড় বোকা জানেন, এই এই ঘটনা ঘটছে। তো মিজান বললো যে তোমার উচিত হয়নি, ছাদে যাওয়া উচিত হয়নি, তোমার উচিত ছিল চুপচাপ শুয়ে পড়া, কে কথা বলে না বলে দেখার দরকার ছিল না। আর জানলা দিয়ে ওইটা অনেকেই দেখছে, তোমার তো আমি ফার্স্টে বলি নাই যে পরে তুমি যদি দেখো, তুমি মাথায় ঢুকে থাকে একটা ছবি তোমার, আমি যদি বলি তাহলে তোমার মাথায় ঢুকে থাকবে এরকম। তো আমি এর জন্য তোমাকে বলি নাই কে কি দেখে এখানে। তো ওইটাকে অনেকেই দেখে আমাদের বাসায় আসলে এরকম, আর বিশেষ করে এরকম রাত বিরাতে অনেকে দেখে দিকে। তো বললো, তারপর আরিফিন বললো যে বাসার সামনে এই যে আপনার ঘরের সামনে হাঁটার শব্দ পেয়েছি, বলে এটাও নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো একদিন মিজান বলতেছে যে একদিন আমার বাসায় আমার মানে আমি শুয়েছিলাম, আমার ওখানে সোফার মধ্যে মনে রাত্রেবেলা আমি দেখি কি জানি বসে আছে একটা অবয়ব। একটু পরে আমি যে লাইট জ্বালবো, আলো আধারে একটু শুয়ে আসতে আমার কাছে মনে হচ্ছে আমি বসে রয়েছি ওই সোফার মধ্যে। তো বুঝে দেখো কি অবস্থা। তো তখন আরিফিন বলে যে আপনারা কি বন্ধ টন্ধ করান না বাসায়? আসছে অনেক হুজুর বন্ধ করছে, বলছে এটার মধ্যে অনেক জাদু টোনা করে রাখছে মানুষ, আরো অনেক কিছু লাগবে। তা আমার বাবা আবার এসব ব্যাপারে খুব একটা না, সে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতো, তো সে বিশ্বাসী না খুব একটা। তো আমার বাবার জন্য এটার প্রতি আর খুব একটা করে না। তো আমাদের আর এরকম ক্ষতি হয় নাই, বাট এরকম দেখি টুকিটাকি। তো যাই হোক, আরিফিন ওখান থেকে পরে চলে আসে এবং রনির আম্মা নাকি বাসা আসে রনির সিরিয়াস বকাঝকা করে কেন গেছে এবং আরিফিনকে কেন নিছে, কারণ আরিফিন তার বোনের ছেলে এবং তার মানে মায়া খুব আরিফিনের প্রতি। তো যাই হোক, এই ছিল ঘটনা আরিফিনের শেয়ার করা, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি এরকম দু একটা বাড়ির ঘটনা জানি এবং দু একটা বাড়িতে আমি ছিলাম, নিজেও গিয়ে থাকছি এবং আমি জানি হন্টেড বাড়ির ফিলগুলো কেমন হয়, বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভয়ের। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রোজার পর আবার নিয়মিতভাবে অদ্ভুতরে যেরকম হতো সেরকম নিয়মে চলে আসতে। এবং ডেট নিয়ে একটা ব্যাপার আছে, অনেকেই বলছেন যে আমি যে স্যাটারডে শো করা শুরু করছি, অনেকে কিন্তু স্যাটারডে সাপোর্ট করছেন, বলছেন স্যাটারডে হলে ভালো হয়। আবার অনেকে বলছেন যে পুরোনো ডেতে ফিরে যেতে, ফ্রাইডেতে। তো আমাকে আপনারা কাইন্ডলি জানাবেন কোনটা আপনাদের জন্য বেটার হয়।
আমি আপনাদের সবার মতামতের ভিত্তিতেই এটা ওইভাবে পরিবর্তিত করব। আর এই যে সময়টার মাঝে যে আমরা কষ্ট করে হয়তো সময় মেনটেন করতে পারি নাই বা বিভিন্ন সময় সোয়াপ করছি, এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো আমি চলে যাব। আর যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি আমার এই চ্যানেলে সব সময় কিছু সাইট থেকে বাছাইকৃত করে ভয়ানক ভূতের ঘটনা সংগ্রহ করে থাকি। তারপরে আমি আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করে থাকি শুধু আপনাদের জন্য। আপনারা যদি ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে চান, তাহলে প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লাগে সেটাও বলে যাবেন, যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন। আমি সেটাই ভেবে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এই কামনাই করি। আসসালামু আলাইকুম।